অলসো এই ক্লাসের ডিসকাশনের পর আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। সবাই পরিপূর্ণভাবে যদি সাপোর্ট পেতে চাও, শিখতে চাও, বুঝতে চাও এবং পরীক্ষাতে পূর্ণ মার্কস আনতে চাও, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবা। আমার কাছে মনে হয় এই ক্লাসটি কানেক্টরসের জন্যে তোমার লাইফের বেস্ট একটি ক্লাস হতে যাচ্ছে। তো এরকম বিভিন্ন বাক্যের সাথে সম্পর্কটাও বিভিন্ন রকমের হয়। সো ভিন্ন ভিন্ন সম্পর্কের বেলায় ভিন্ন ভিন্ন কানেক্টরস বা লিঙ্কার্স ব্যবহার করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাস্টার শর্ট সিরিজের আরও একটি ক্লাসে। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথম ক্লাসে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা বলেছি এবং সেই ক্লাসের পরে প্রত্যেকে দারুণ অসাধারণ কিছু কমেন্ট করেছো এবং ওই অনেকগুলো কমেন্টের মধ্যে কিছু কিছু কমেন্ট ছিল যে কানেক্টরস নিয়ে তোমরা সবাই ক্লাস চাচ্ছ। ভাই কানেক্টরস অলসো প্রেপোজিশন নিয়ে তোমরা ক্লাস চাচ্ছ। সো সাফিক্স, প্রিফিক্স, প্রেপোজিশন, কানেক্টরস এই সবগুলো টপিকের ক্লাস ওয়ান বাই ওয়ান ভাই তোমাদের কাছে প্রোভাইড দিচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা কানেক্টরস নিয়ে একদম পরিপূর্ণ ডিটেইলডে কথা বলবো। আমি তোমাদেরকে প্রথমত ডিসকাশনটা কভার করব যে কোন কোন নিয়ম পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো একদম প্রিসাইজলি। বেশি কিছু পড়াবো না, বেশি কিছু পড়ার সময় তোমাদের এখন নাই। যতটুকু পড়বো ইনশাল্লাহ সেখান থেকে আমাদের কমন আসবে, পরীক্ষাতে ভালো করবো। সো রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস তোমরা করেছো, তো সেখানে খুবই দারুণ কিছু কথা লিখেছো তোমরা। যারা সব কিছু বুঝতে পেরেছো, সুন্দর কথা লিখেছো, সবার কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। আর যাদের উত্তর দিতে পারিনি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট আমি সবাইকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো, শিখতে পারছো এবং ভাইয়ের জন্য দোয়াও করছো। সো আমি কানেক্টরস ক্লাস নিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে করো এবং ক্লাসটি বুঝতে পেরেছো কিনা, শিখতে পেরেছো কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত জিনিস নিয়ে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, ভাইয়া সেখানে তোমাদেরকে উত্তর দিব। অলসো ভাইয়ের একটা ফেসবুক গ্রুপ আছে, ফাহাদ ইংলিশ একাডেমি। তোমরা বলেছো যে গ্রুপ ক্রিয়েট করতে, সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। তোমরা প্লিজ সেই গ্রুপে যাবা, গ্রুপে গিয়ে জয়েন করে ফেলবা, সো দ্যাট আমরা সেখানে ডিসকাস করতে পারবো যে কোনো প্রবলেম, যে কোনো কিছু। ওকে, সো বেশি কথা বলছি না, শুরু করছি কানেক্টরসের মাস্টার শর্ট সিরিজের এই ক্লাসটি এবং দারুণভাবে আমরা শিখবো ইনশাল্লাহ। শুরু করছি ভাইয়া, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস রিগার্ডিং কানেক্টরস। অলরাইট, সো কানেক্টরস অর্থটা কি এইটা আমাদেরকে সবার আগে জানতে হবে। কানেক্টরস বলতে কি বোঝায় এটা আমাদেরকে জানতে হবে। দেখো, কানেক্টরস অর্থ হচ্ছে সংযোগকারী। সহজ করে বললে কানেক্টরস অর্থ হচ্ছে আমাদের সংযোগকারী, অর্থাৎ যেই শব্দ অন্যান্য জিনিসগুলোকে সংযোগ করে, যুক্ত করে, সেগুলোকে হচ্ছে আমাদের কানেক্টরস বলা হয়ে থাকে। এগুলো কানেক্টরস মূলত একটা বাক্যের সাথে আরও একটা বাক্যের যে সম্পর্ক, একটা বাক্যের সাথে আরও একটা বাক্যের যে অর্থগত সম্পর্ক, ওই অর্থগত সম্পর্কটা হচ্ছে মূলত কানেক্টরস নির্দেশ করে। একটা বাক্যের সাথে অর্থের সম্পর্ক থাকে না ভাইয়া, অর্থের সম্পর্ক, নানান ধরনের সম্পর্ক থাকতে পারে, ওই সম্পর্কটা হচ্ছে আমাদের কানেক্টরসটা ইন্ডিকেট করে। এবং দুটো বাক্যের মধ্যে যদি কোনো সম্পর্ক নাও থাকে, সম্পর্ক স্থাপন করা যায় এই কানেক্টরস ব্যবহার করেই। ইট ওয়ার্কস লাইক আ ব্রিজ। কানেক্টরস বেসিক্যালি ব্রিজের মতো করে কাজ করে। নদীর দুই পাশে দুই ধরনের মানুষ বসবাস করছে, সবাইকে যুক্ত করার জন্য এই কানেক্টরস ব্রিজের মতো করে হচ্ছে কাজ করে। সো দুটো বাক্য থাকে, এ পাশে একটি সেন্টেন্স থাকে ভাইয়া, এখানে একটি সেন্টেন্স থাকে এবং এ পাশে হচ্ছে আরও একটা সেন্টেন্স থাকে। এই দুটো সেন্টেন্সের মধ্যে যে সম্পর্ক, অর্থের সম্পর্ক বা অন্য যে কোনো সম্পর্ক থাকতে পারে, এই সম্পর্কটা বোঝানোর জন্য হচ্ছে আমরা এই মাঝখানে হচ্ছে কানেক্টরসটা মূলত ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, এই যে কানেক্টরস, দেখো ভাই এখানে বলেছে যে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে বোঝায় স্বাধীন ক্লজ বলতে বোঝায় যেই ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ। সো কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে কেন? সংযোগ স্থাপন করে বাক্যের অর্থকে প্রবাহমান রাখে, মানে বাক্যের অর্থকে তোমার হচ্ছে এগিয়ে নিয়ে যায়, বাক্যের অর্থকে তোমার হচ্ছে কন্টিনিউয়াসলি এগিয়ে নিয়ে যায় হচ্ছে বেসিক্যালি এই কানেক্টরস। সো দুটো বাক্যের মধ্যে অর্থগত সম্পর্কটা মেনটেন করে হচ্ছে কানেক্টরস। তাহলে দুটি স্বাধীন বাক্যের মধ্যে দেখো, দুটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারী যে শব্দটা আছে, দুটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দসমূহকে কানেক্টরস বা লিঙ্কার বলা হয়ে থাকে। কানেক্টর বা লিঙ্কার বলা হয়ে থাকে। দুটি স্বাধীন বাক্যের মধ্যে বা বাক্যাংশের মধ্যে সম্পর্ক স্থাপন করলে তাকে বলা হয় কানেক্টর বা লিঙ্কার। কিছু কিছু বইতে তোমার হচ্ছে কানেক্টর এবং লিঙ্কারকে একদমই সেম বলছে, আবার কিছু কিছু বইতে তোমার কানেক্টর এবং লিঙ্কারকে ভিন্ন জিনিস হিসেবে সম্বোধন করছে। বাট আমরা যদি এটাকে সেম জিনিস বলি কোনো প্রবলেম নাই,
কানেক্টর কোনো জিনিসকে সংযুক্ত করে, লিঙ্কার অর্থ কি কোনো জিনিসকে যে সংযুক্ত করে। সো বিভিন্ন বইতে আলাদা বললেও আমরা যদি এটাকে সেম বলি প্রবলেম নাই, বিকজ এটা নিয়ে দ্বিমত থাকলেও সংযোগ দুটো জিনিস সেম, এটা নিয়েই বেসিকলি ম্যাক্সিমাম মানুষ একমত পোষণ করেছে। অলরাইট, আচ্ছা দেখো কি বলছে এখানে, কোনটাকে আমরা বেসিকলি কানেক্টর, যে বইগুলোতে তোমার হচ্ছে অনেকে কানেক্টর বলো, অনেকে লিঙ্কার ডিফারেন্সিয়েট করে, ওই বইগুলোতে কি বলে, সেখানে বলে হচ্ছে যে দেখো ফুল স্টপের পর কোনো সেন্টেন্সের শুরুতে সংযোগ স্থাপনকারী যে শব্দ বসে তাকে কানেক্টর বলে। ফুল স্টপের পরে তুমি দেখবা কিছু কিছু শব্দ থাকে যেগুলো ফুল স্টপের পরে বসে বাক্যের মধ্যে অর্থ সম্পর্ক অর্থ মেনটেন করছে। কিছু কিছু শব্দ আছে যেগুলো ফুল স্টপের পরে বসে আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক স্থাপন করতেছে, ওইগুলোকে মূলত বলা হচ্ছে আমাদের কানেক্টর। অর্থাৎ ফুল স্টপের পরে যেই সংযোগকারী শব্দটা বসতেছে তাকে বলা হয় কানেক্টর। আচ্ছা, তাকে বলা হয় কি ভাইয়া? তাকে বলা হয় হচ্ছে আমাদের কানেক্টর। আর ফুল স্টপের পরে না, বাক্যের মাঝেই যে শব্দগুলো বসে তাকে বলা হয় মূলত আমাদের কি? লিঙ্কার। বাক্যের মাঝেই যে শব্দগুলো বসে তাকে বলা হয় হচ্ছে আমাদের লিঙ্কার। আচ্ছা, যেমন দেখো ভাইয়া, এই যে দেখো ফুল স্টপের পর বা কোনো সেন্টেন্সের শুরুতে সংযোগ স্থাপনকারী শব্দকে বলা হচ্ছে আমাদের কানেক্টর, এবং একটি সেন্টেন্সের ভেতরে সংযোগ স্থাপনকারী যে শব্দ বসে তাকে বলা হয় হচ্ছে আমাদের লিঙ্কার। বাক্যের মাঝেই বসলে হচ্ছে লিঙ্কার, আর বাক্যের পরে ফুল স্টপের পরে বাক্যের শুরুতে যদি বসে তখন তাকে বলা হয় হচ্ছে কানেক্টর। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে কানেক্টর এবং লিঙ্কার সেম আমরা পরিপূর্ণ বুঝতে পারবো। ভাই আবারও বলছি, কানেক্টর এবং লিঙ্কার দুটোই কিন্তু সেম ভাবেই ব্যবহৃত হয়, সেম জিনিস বলে আমরা সবাই ধরতে পারি। সো এখানে বলছে দেখো, ফর এক্সাম্পল, হি ডিসাইডেড টু গো টু কলেজ। গো টু ইংল্যান্ড। হি ডিসাইডেড টু গো টু ইংল্যান্ড। সে ইংল্যান্ড যেতে সিদ্ধান্ত নিয়েছে। দেন হি ইনফর্মড হিজ মাদার অফ দ্য ম্যাটার। দেন সে ইংল্যান্ডে যাবে এই বিষয়টি সে তার মাকে জানিয়েছে। এই যে ভাই আমরা সে তার মাকে জানিয়েছে, এইটা লেখার আগে আমরা কি লিখেছি ভাইয়া? এই যে দেন লিখছি না? তাহলে দেন মানে কি? তখন বা এরপর। সো এই যে এখানে তখন বা এরপর, এটা কি করলো? দেনটা তোমার হচ্ছে আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক ইন্ডিকেট করছে না? সম্পর্ক ইন্ডিকেট করছে। এবং এই দেনটা কোথায় বসছে? দেনটা হচ্ছে তোমার এই যে ফুল স্টপটা আছে না, এই ফুল স্টপের পরে বসছে। সো ফুল স্টপের পরে বসলে তাকে মূলত বলি কি? আমরা কানেক্টর বলি। আবার দেখো ভাইয়া, এই যে অ্যাট প্রেজেন্ট দিস প্রবলেম হ্যাজ বিকাম আ গ্রেট প্রবলেম। Water pollution, environmental pollution, or climate change. You can say climate change, you can say soil pollution, you can say air pollution, and some other pollution you can say. So যে কোনো ধরনের পলিউশনের কথা বলতে পারি যে at present this problem has become a great problem. এই প্রবলেমটা আমাদের বর্তমানে অনেক বড় একটা সমস্যায় পরিণত হয়েছে। এখন দেখো তো ভাইয়া, বাক্যের শুরুতে, এর আগে হয়তো আরেকটা বাক্য আছে, ডেফিনেটলি আছে, এরপর হচ্ছে এই বাক্যটা। তাহলে আগের বাক্যের পরে বাক্যের শুরুতে দেখো এই যে ফুল স্টপ শেষ, ফুল স্টপ আগে শেষ, নতুন বাক্যের শুরুতে কি বসছে এখানে? এই যে অ্যাট প্রেজেন্ট বসছে। তাহলে এই যে অ্যাট প্রেজেন্টটা যেহেতু বাক্যের শুরুতে বসার কারণে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে কানেক্টর। বাক্যের শুরুতে বসলে তাকে বলবো হচ্ছে আমরা কানেক্টর। আর যদি বাক্যের মাঝে বসতো তাকে বলবো হচ্ছে লিঙ্কার। যেমন দেখো এই যে আই নো দ্য ম্যান হু, এই যেটা হু কোথায় বসছে? বাক্যের মাঝে বসছে না? এটাকে বেসিক্যালি আমরা লিঙ্কার বলতে পারি। আবার স্টাডি আ লট আনটিল সাকসেস কামস, সফলতা আসা পর্যন্ত পড়তে থাকো। তাহলে এই যে আনটিল, এটা বাক্যের মাঝে বসছে, এটাকে বলতে পারি আমরা হচ্ছে লিঙ্কার। লিঙ্কারকে আবার কনজাংশনও বলে কিছু কিছু ক্ষেত্রে। সো কনজাংশন বা লিঙ্কার বলো বা কানেক্টর বলো, কমপ্লিটলি সেগুলো কোনো জিনিসকে কি করে? সব কিছুই মূলত আমাদেরকে যুক্ত করে। এগুলো কি করে? যুক্ত করে। সো পরীক্ষাতে লিঙ্কারও আসতে পারে, পরীক্ষাতে কানেক্টরও আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কানেক্টর আসে, বাট লিঙ্কার কানেক্টর দুটো মিলেই কিন্তু পরীক্ষাতে আমাদের আসতে পারে। ওকে, সবাই লিঙ্কার এবং কানেক্টরসের যদি ডিফারেন্স থাকে, ডিফারেন্সিয়েট করতে চাও তাহলে করতে পারবে কি না? বুঝতে পেরেছো তো? আই বিলিভ পেরেছো। আর যদি তুমি এটাকে সেম ধরো, কানেক্টর এবং লিঙ্কার সেম জিনিস, তাতেও প্রবলেম নাই। দেখো এখানে বলেই দিছে যে স্ট্যান্ডার্ড ইংলিশে কানেক্টর ও লিঙ্কিং ওয়ার্ড ভিন্ন কিছু নয়। সো স্ট্যান্ডার্ড ইংলিশে এটাকে তোমার কি? সেম জিনিসই ধরছে, ভিন্ন কোনো জিনিসকে ধরে নাই। তো তুমি এটাকে সেম ধরতেও পারো, আবার যদি মনে করো ভিন্নতা আছে তাহলে তুমি এটাকে ব্যাখ্যা করে বলে দিও যে দ্যাটস দ্য ডিফারেন্স। আমি তোমাদেরকে জাস্ট
কানেক্টর লিঙ্কারটা বুঝালাম। ওকে, এখন কানেক্টরসের মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু পরে মূল আলোচনায় চলে যাব। আমি এই যে একটু পরে তোমার হচ্ছে মূল আলোচনায় চলে যাব, বাট তার আগে তোমাকে একটু বলতে চাই যে কানেক্টরস বা ইংলিশের পাংচুয়েশন মার্কস বলো বা সাফিক্স প্রিফিক্স বলো বা তোমার প্রেপোজিশন বলো, এই যে সমস্ত টপিকগুলো আছে, এই প্রত্যেকটা টপিক আমাদের হচ্ছে ইংরেজির রিডিং স্কিলের অন্তর্ভুক্ত ভাইয়া, ইংরেজির রিডিং স্কিলের অন্তর্ভুক্ত বা রাইটিং স্কিলের অন্তর্ভুক্ত। তুমি দেখবা যে শিক্ষার্থী কোনো প্যাসেজ অনেক সুন্দর করে পড়ে, অনেক দিন ধরে সে নিউজ পেপার পড়ে, অনেক দিন ধরে সে গল্পের বই পড়ে, অনেক প্যাসেজ অনেক আর্টিকেল পড়ে, তার কানেক্টরস প্রিপোজিশন সাফিক্স প্রিফিক্স এগুলো সলভ করতে তার অনেক সহজ লাগে, কারণ এগুলো রিডিং স্কিল, সে অনেক দিন আগে থেকে পড়ে আসতেছে, সে জানে কোথায় কোন ওয়ার্ডটা বসলে বাক্যের অর্থটা সুন্দর হয়, রিডিংটা সুন্দর হয়, অর্থটা পরিপূর্ণ হয়, সে ইজিলি বুঝবে। সো কানেক্টরস তো মূলত তুমি যদি বাক্যের অর্থকে রিডিং পড়ে সুন্দর মতো করে অর্থটা বুঝো তখন তুমি বাক্যের সঠিক কানেক্টরস ইজিলি ব্যবহার করতে পারবা, সঠিক প্রিপোজিশন সঠিক সাফিক্স প্রিফিক্স তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারবা। সো সাফিক্স প্রিফিক্স বলো বা প্রিপোজিশন বলো, কানেক্টরস এগুলো মূলত রিডিং স্কিলের অন্তর্ভুক্ত বা রাইটিং স্কিলও বলতে পারো। তুমি যখন কোনো জিনিস লিখছো, কোনো প্যারাগ্রাফ, কোনো কম্পোজিশন তুমি যখন লিখছো, তোমার যদি রাইটিং স্কিল ভালো হয়, তখন তুমি ইজিলি কানেক্টরস প্রিপোজিশন এগুলো সুন্দর মতো করে লিখতে পারবা, মানে বুঝাইতে পারবা। সো আমি বলছি কানেক্টরস তোমার বেসিক প্রবলেমটা কোথায়? তোমার যদি রিডিংয়ে প্রবলেম থাকে, অর্থ বুঝতে, মিনিং বুঝতে তোমার যদি প্রবলেম হয়, তাহলে তুমি কিন্তু হচ্ছে কানেক্টরস ভালো করতে পারবা না। তুমি যদি প্রিপোজিশনের রিডিং স্কিল, মিনিং বুঝতে তোমার অসুবিধা হয়, তাহলে তুমি কিন্তু সলভ করতে পারবে না। একইভাবে বাক্যের অর্থ বুঝতে না পারলে তুমি কিন্তু সাফিক্স প্রিফিক্স সলভ করতে পারবে না। সো এটার জন্য তোমার কিন্তু ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট প্রয়োজন, তোমার ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট করতে হবে। যদিও প্র্যাকটিস করতে করতে ভোকাবুলারি একটু হলে ইমপ্রুভ হয়, বাট স্টিল তোমার ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য বেশি বেশি প্র্যাকটিস জরুরি, পাশাপাশি নতুন নতুন শব্দ শেখাও কিন্তু আমাদের জরুরি। বুঝতে পেরেছো? সো এই মুহূর্তে তুমি টেস্ট পেপারগুলো ভালো মতো করে প্র্যাকটিস করো। ভাইয়ার চ্যানেলে কিন্তু টেস্ট পেপার সলভিং সিরিজ অলরেডি আছে, তুমি সেটা করতে পারো। সেখান থেকে তোমার ভোকাবুলারি এনরিচ হবে। প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে যে কোথায় কোন ধরনের শব্দ বসতেছে। বুঝতে পেরেছো? বাট অনেক ভালো করার জন্য তোমাকে কিন্তু ভোকাবুলারিতে অনেক এক্সপার্ট হতে হবে, রিডিং স্কিলে ভালো করতে হবে এবং রাইটিং স্কিল তোমার ভালো থাকতে হবে, তাহলে কানেক্টরস তোমার ভালো হবে। স্টিল আমি তোমাদের কিছু নিয়ম বলবো, এই নিয়মগুলো তুমি যদি ফলো করো, তাহলে তোমার কানেক্টরসে অনেক অনেক ভালো নাম্বার ইনশাল্লাহ আসবে। আচ্ছা, এই যে রিডিং স্কিল এবং রাইটিং স্কিলের কথা বললাম না, আমাদের ইংরেজিতে 4টা স্কিল থাকে, ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষার 4টা স্কিল থাকে। একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে রাইটিং, একটা হচ্ছে লিসনিং, এবং একটা হচ্ছে স্পিকিং। এই 4টা স্কিল দিয়েই তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যাচাই বাছাই হয়, জাজ করা হয়। তুমি যদি রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং 4টা বিষয়ে অনেক ভালো থাকো, তাহলে ধরে নেওয়া হয় তোমার ইংলিশে তুমি অনেক স্ট্রং, তোমার স্পিকিং ভালো, তোমার লিসনিং ভালো, রাইটিং, রিডিং। তুমি আইএলস এক্সাম যখন দিতে যাবা, তখন দেখবা যে তোমার এই জিনিসগুলো এমনিতেই কাজে লাগতেছে। বুঝছো? এই জিনিসগুলো তোমার এমনিতে কাজে লাগতেছে, তোমাকে অনেক হেল্প করতেছে। এই 4টা জিনিসে মোটামুটি বড় বড় পরীক্ষাগুলোতে চেক করা হয়, যে কোনো ল্যাঙ্গুয়েজের এই 4টা জিনিস। এবং কানেক্টরস, প্রেপোজিশন, পাংচুয়েশন, এগুলো সাফিক্স প্রিফিক্স, এগুলো মূলত হচ্ছে রিডিং স্কিল এবং হচ্ছে রাইটিং স্কিলের মধ্যে চলে যায়। তো তুমি কানেক্টরস ভালো পারলে তোমার আইএলস রাইটিংও তোমার কিন্তু অনেক ভালো নাম্বার আসবে, আইএলস রিডিংও তোমার অনেক ভালো নাম্বার আসবে, স্পিকিংও তোমার মোটামুটি ভালো নাম্বার চলে আসবে। সেগুলো জানলে তোমার বেসিকটা স্ট্রং হবে। অনেক কথা বললাম, এগুলো জানলে ভালো। এখন দেখো কি বলছে, একটি প্যাসেজে, দেখো ভাইয়া, একটি প্যাসেজের যে কোনো দুটি বাক্যের মধ্যে অর্থগত সম্পর্ক বজায় রাখার জন্য, কি বললো, অর্থগত সম্পর্ক বজায় রাখার জন্য কানেক্টরস ব্যবহৃত হয়। অর্থগত সম্পর্ক বজায় রাখার জন্য কানেক্টরস ব্যবহৃত হয়। যেমন দেখো, দুটো বাক্য খেয়াল করে দেখো, বাহিরে বৃষ্টি পড়ছে, রাস্তায় অনেক যানজট। বাহিরে বৃষ্টি পড়ছে, রাস্তায় অনেক যানজট। দুটো বাক্যের মধ্যে কোনো সম্পর্ক কি আদৌ আছে? বাহিরে বৃষ্টি পড়ছে, পড়ুক না, রাস্তায় যানজট থাকুক না, দুটো বাক্যের মধ্যে কিন্তু আলাদাভাবে চিন্তা করলে কোনো সম্পর্ক নাই। কিন্তু আমরা যদি এখানে একটা কানেক্টর ব্যবহার করি, একটা কানেক্টর ব্যবহার করলে দুটো বাক্যের মধ্যে কিন্তু সম্পর্ক, মানে যুক্ত হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়। যেমন এখানে যদি সিম্পলি আমরা বলি যে তাই বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তায় অনেক যানজট, তাহলে কিন্তু এই যে যানজট আর এই যে বৃষ্টি, দুটো জিনিসের মধ্যে কিন্তু সম্পর্ক এখানে বোঝা যায়, যে যানজটের বৃষ্টির কারণেই রাস্তায় যানজট।
তখন যানজটের সাথে কিন্তু বৃষ্টির একটা সম্পর্ক তৈরি হয়ে যায় না? কিন্তু তুমি যদি তাই না লিখতা বা ফলাফলস্বরূপ অ্যাজ এ রেজাল্টও কিন্তু এখানে লিখতে পারতাম, তাই বা ফলাফলস্বরূপ বা দেয়ার ফোর বা কনসিকুয়েন্টলি, যাই বলো না কেন, এই সবগুলো কি করবে? এই বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ককে ইন্ডিকেট করবে, ফলাফলকে ইন্ডিকেট করবে। তো এই ফলাফলটা বোঝানোর জন্যই কিন্তু আমাদের এখানে তাই এই কানেক্টরটা ব্যবহৃত হয়েছে। তো যখন কানেক্টর ছিল না, বাক্যের মধ্যে সম্পর্কটা বুঝতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল বা সম্পর্ক আদৌ ছিল না। যখন কানেক্টর ব্যবহার করলা, সম্পর্কটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেল। তাহলে দুটো বাক্যের মধ্যে অর্থের সম্পর্কটা ইন্ডিকেট করার জন্যই কিন্তু আমরা কানেক্টর ব্যবহার করি। ওকে, আমি বলতে পারি যে ইটস রেইনিং আউটসাইড, সো দেয়ার ইজ মাচ জ্যাম ইন দ্য রোড। বুঝতে পেরেছ? বা দেয়ার ইজ সো মাচ ট্রাফিক ইন দ্য রোড, রাস্তায় তাই অনেক যানজট। এনিওয়ে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, কানেক্টরসের বেসিক জিনিসটা ক্লিয়ার আইডিয়া পেলাম। রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং বেসিক আইডিয়া পেলাম। এখন দেখো, আমাদের কানেক্টরসের কিছু কিছু জিনিস ভালো মতো করে জানতে হবে। আমাদের বেসিকলি ভাই তোমাদেরকে 7 থেকে 8টা নিয়ম পড়াবো, 7 থেকে 8টা নিয়ম পড়াবো, এগুলো একটু ভালো মতো করে দেখো। আর প্র্যাকটিস যখন করাবো তখন তোমাদেরকে ব্যাখ্যা করে করে জিনিসগুলো দেখাবো, সেটা একটু দেখো। তোমার মোটামুটি দুটো জিনিসের কম্বিনেশনেই তোমার কানেক্টর সলভ হয়ে যাবে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, কোনো নিয়মটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। এখানে কি বলছে দেখো, কোনো কাজ বা বিষয়ের ধাপ যদি বুঝাই, কোনো কাজ বা বিষয়ের যদি ধাপ বোঝানো হয়, ধাপ বোঝানোর জন্যে ব্যবহৃত হয় কোনটা দেখো, ব্যবহৃত হয় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কিংবা তোমার হচ্ছে ফাইনালি। আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, ওই কাজের যদি কোনো ধাপ বা স্টেপগুলো বুঝাই, যে প্রথমত আমাকে এটা করতে হবে, দ্বিতীয়ত এটা করতে হবে, বা একটা ঘটনা হয়েছে, একটা ঘটনা ঘটছে, বা একটা জিনিস সম্পর্কে বলতে চাচ্ছি আমি, ওই জিনিসটা আমাদেরকে একটা উপকার করে, প্রথমত সেটা আমাদের এই উপকার করে, দ্বিতীয়ত ওই উপকার করে, তৃতীয়ত আর একটা উপকার করে। সো এইভাবে যখন একই রকম জিনিস কোনো একটা বিষয় সম্পর্কে বলতে যাব, ধাপে ধাপে বলতে যাব, স্টেপ বাই স্টেপ বলতে যাব, তখন আমরা সেখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এই ওয়ার্ডগুলো হচ্ছে সেখানে আমরা ব্যবহার করব। তাহলে কোনো কিছুর, কোনো কাজ বা কোনো বিষয়ের যদি ধাপ বুঝাই, বা কোনো একটা বিশেষ সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত বলতে চাই, সেই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা ফাইনালি ব্যবহার করতে পারি। মূলত ধাপ বা কোনো বিষয়ের জিনিসগুলোকে ওয়ান বাই ওয়ান বলার ক্ষেত্রে আমরা ফাইনালি, ফার্স্টলি, সেকেন্ডলি ব্যবহার করি। যেমন দেখো, এক্সাম্পল খেয়াল করে দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস ফর ডিফারেন্ট রিজনস। গাছ আমাদের পরম বন্ধু বিভিন্ন কারণে। এখন কি কি কারণে থাকতে পারে? এই কারণগুলো যখন তুমি বলতে যাবা, প্রথমত গাছ আমাদেরকে এইটা করে, দ্বিতীয়ত গাছ আমাদেরকে ওইটা করে, তৃতীয়ত আমাদেরকে এইটা দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। তাহলে এই যে গাছ আমাদেরকে অনেক কিছু দেয়, প্রথমত কি দেয়, দ্বিতীয়ত কি দেয়, এই ধাপগুলো যখন বলতে যাচ্ছি, সেখানে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি ব্যবহার করি। পরীক্ষাতে কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি থেকে প্রায়শই প্রশ্ন চলে আসে, অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস ফর ডিফারেন্ট রিজনস। প্রথমত, কেন আমাদের বেস্ট ফ্রেন্ডস? ড্যাশ ইট গিভস আস ফুড। তাহলে প্রথমত, এই যে প্রথমত বোঝানোর জন্য আমাদের কি দেয়, এটা আমাদের হচ্ছে ফার্স্টলি, এটা আমাদেরকে তোমার খাবার দেয়। প্রথমত এটা আমাদের কি দেয়? এটা আমাদের খাবার দেয়। ফার্স্টলি, ইট গিভস আস ফুড। দ্বিতীয়ত, কেন আমাদের জন্য পরম বন্ধু? দ্বিতীয়ত, ইট প্রোভাইডস আস শেল্টার। এটা আমাদেরকে কি দেয়? আশ্রয় দেয়। শেল্টার বলতে বুঝে আশ্রয়। তাহলে দ্বিতীয়ত আমাদেরকে আশ্রয় দেয়, দ্যাটস এখানে আমরা কি ব্যবহার করেছি? সেকেন্ডলি ব্যবহার করছি। এটা কমা থাকতে পারে এখানে, সো কমা দিয়ে দিব আমরা। ফার্স্টলি, পরীক্ষাতে কমা দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট ফার্স্টলি লিখলেই হবে। বাই দ্য ওয়ে, একটা জিনিস মাথায় রাখবা, কানেক্টর যেহেতু বাক্যের শুরুতে বসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এগুলো কিন্তু প্রথম ওয়ার্ড লিখতে হবে। তুমি দেখো যে তুমি কি মাঝখানে, বাক্যের মাঝখানে ফিল আপ করতেছো, নাকি বাক্যের শুরুতে ফিল আপ করতেছো, সে অনুযায়ী ক্যাপিটাল লিখবা, মাঝে বসলে ক্যাপিটাল লিখবা না, কিন্তু এটা মাথায় রেখো। সেকেন্ডলি, ইট প্রোভাইডস আস শেল্টার। সো এটা আমাদের পরম বন্ধু, কারণ এটা আমাদের খাবার দেয়, ফল ফলাদি অনেক কিছু আমাদেরকে দেয়। দ্বিতীয়ত, এটা আমাদেরকে আশ্রয় দেয়। এবং তৃতীয়ত, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর সোর্সেস অফ আওয়ার আর্নিং। আমাদেরকে তোমার কি বলে এটাকে, আর্নিং, আয়ের একটা উৎস কিন্তু গাছ। অনেকে গাছ থেকে ফল বেচে, কাঠ বেচে, আমাদের জ্বালানি বিক্রি করে আমরা কি করতে পারি? আর্নিং, আয় করতে পারি। তাহলে থার্ডলি, এটা আমাদের পরম বন্ধু, কারণ তৃতীয়ত এটা আমাদেরকে আয়ের উৎস তৈরি করে দেয়। এবং সর্বশেষ, গাছ আমাদেরকে বাঁচতে সাহায্য করে। যদি অক্সিজেন না পাই, তাহলে বাঁচতে পারবো আমরা? পারবো না। সো দ্যাটস ওয়াই ফাইনালি ইট গিভস অক্সিজেন টু সার্ভাইভ। আমাদেরকে বাঁচতে সাহায্য করে, আমাদেরকে বাঁচতে সাহায্য করে। তাহলে একটা জিনিস যখন ধাপে ধাপে আমরা বর্ণনা করছি, এই ধাপে ধাপে বর্ণনা করার ক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি,
ফাইনালি এই শব্দগুলো ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে তুমি দেখো যে এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা ফাইনালি এটার পরিবর্তে আমরা আরও অনেকগুলো শব্দ ইউজ করতে পারবো, সমস্যা নাই। তুমি চাইলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এইটাও ব্যবহার করতে পারবা, অথবা তুমি যদি চাও এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি একটু বোরিং লাগছে, তুমি চাইলে এগুলোর পরিবর্তে তুমি অন্যান্য কিছু কানেক্টর ব্যবহার করতে পারবা। যেমন তুমি প্রথমত ফার্স্টলি লিখলা, এর পরবর্তীতে তুমি সেকেন্ডলি লেখার সময় তুমি এখানে অ্যান্ড লিখতে পারবা, যে অ্যান্ড ইট গিভস আস ফুড, তুমি অ্যান্ড লিখতে পারবা। বা তুমি মনে করো থার্ডলি লিখবা না, তুমি সেখানে চাইলে কি লিখতে পারো, তুমি সেখানে অলসো লিখতে পারো, বা তুমি চাইলে এখানে ফাইনালি না লিখে তুমি চাইলে এখানে অ্যাডিশনালি লিখতে পারো। তুমি চাইলে অ্যাডিশনালি মানে তোমার অধিকন্তু, মানে এক্সট্রা করে, অতিরিক্তভাবে। বুঝতে পারছো কি না? সো তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো, চাইলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি লিখতে পারো। এই যে অ্যান্ড, অলসো, অ্যাডিশনালি এগুলো মূলত হচ্ছে একটা জিনিসের সাথে আরও একটা জিনিস যখন যুক্ত করে আমরা বলি না, একটা জিনিসের সাথে আমরা আরও একটা জিনিস যখন যুক্ত করে বলি, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্ড, অলসো, অ্যাডিশনালি ব্যবহার করি। এখানেও সেম কাজটাই করতেছি আসলে, যে আমরা কি বলে প্রথমত আমাদের খাবার দেয়, এটার সাথে আমরা শেল্টারের কথা যুক্ত করলাম, আবার তোমার কি বলে আর্নিংয়ের কথা যুক্ত করলাম, আবার তোমার অক্সিজেনের কথা যুক্ত করলাম। সো যুক্ত করছি আলটিমেটলি, সেখানে চাইলে আমরা অ্যান্ড, অলসো, অ্যাডিশনাল লিখতে পারবো, মোর ওভার লিখতে পারবো, বিসাইডস লিখতে পারবো, সমস্যা নাই। চাইলে তুমি ফার্স্টলি, সেকেন্ডলিও লিখতে পারবা। ক্লিয়ার? সো আমি হলে কি করতাম, আমি হলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এটাও করতে পারতাম, কোনো সমস্যা নাই। অ্যান্ড, অলসো, অ্যাডিশনালি আমি এটাও করতাম, এটা তো কোনো প্রবলেম নাই। এনিওয়ে, তাহলে কনসেপ্টটা বুঝতে পারছি কিনা সবাই? আশা করি বুঝতে পারছি যে কোনো কাজ বা কোনো বিষয়ের ধাপ বুঝাইলে আমরা এই কাজগুলো করব। ওকে, এরপরে চলে যায় কি বলছে দেখো, ফলাফল বা কারণ বোঝানোর ক্ষেত্রে, ফলাফল বা কারণ যদি বুঝায়, কোনো কিছুর কারণ যদি বুঝায়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ফলাফল বুঝাইলে তোমার দেখো অ্যাজ এ রেজাল্ট লিখতে পারি, বা কি লিখতে পারি, দেয়ার ফর লিখতে পারি, বা সো লিখতে পারি। এগুলো সব ফলাফল বুঝায়। ওই যে রাস্তায় অনেক মানে বাহিরে বৃষ্টি পড়ছে, তাই রাস্তায় অনেক যানজট, ফলাফল বুঝায়। তুমি সেখানে অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো, তুমি সেখানে দেয়ার ফর লিখতে পারো, তুমি সেখানে সো লিখতে পারো, কিংবা তুমি সেখানে হচ্ছে কনসিকুয়েন্টলি এই শব্দটাও তুমি চাইলে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি চাইলে তোমার মতো করে সব কিছু লিখতে পারো। গট ইট? আর যদি কারণ বুঝায়, এই যে কারণ বুঝালে তুমি সেখানে হচ্ছে কনসিকুয়েন্টলি, এটা একটা কারণ। মানে আমি যদি বলি যে হচ্ছে যে দেখো এই যে মাই ফ্রেন্ড ওয়েস্টেড হিজ টাইম উইদাউট এনি রিজন, কনসিকুয়েন্টলি হি ফেইলড ইন দ্য এক্সাম। তাহলে এই যে সে পরীক্ষাতে ফেল করছে না, পরীক্ষাতে ফেল করার কারণটা কি? সে তোমার হচ্ছে সময় ওয়েস্ট করছে। তাহলে এই কারণটার কারণে সে ফলাফল স্বরূপ এইটা পাইছে, ফেল করছে। তাহলে এখানে ফলাফল স্বরূপ আমি কনসিকুয়েন্টলি উল্লেখ করতেছি, আবার কারণ স্বরূপও কি আমি এখানে কনসিকুয়েন্টলি উল্লেখ করতেছি। তাহলে মোটামুটি ফলাফলটাকে আমরা এখানে হাইলাইট করতেছি, ফলাফলটাই মেইন, যে ফলাফল স্বরূপ সময় নষ্ট করছে, তাই ফলাফল স্বরূপ তার কি হয়েছে, সে পরীক্ষাতে ফেল করছে। এখানে তুমি তাহলে সো লিখতে পারতা, সো হি ফেইলড ইন দ্য এক্সাম, অ্যাজ এ রেজাল্ট হি ফেইলড ইন দ্য এক্সাম, দেয়ারফর হি ফেইলড ইন দ্য এক্সাম। যে কোনো কিছু কিন্তু এখানে চাইলে লেখা যাবে। সো ফলাফল স্বরূপ আমরা এখানে কনসিকুয়েন্টলি এই কথাটা ব্যবহার করেছি। আবার দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি হসপিটেবল, দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি হসপিটেবল ড্যাশ টু ট্রিট দেয়ার গেস্ট কর্ডিয়ালি। যেহেতু বাংলাদেশের মানুষ অনেক কি আতিথেয়তাপূর্ণ, তাই তারা কি করে, তাদের গেস্টদেরকে তারা খুবই আন্তরিকভাবে গ্রহণ করে, ট্রিট করে। তাহলে রেজাল্ট যেহেতু তারা আতিথেয়তাপূর্ণ, এই কারণে বা এই ফলাফল স্বরূপ তারা কি করে, তাদেরকে হচ্ছে অনেক আন্তরিকভাবে গ্রহণ করে। সো দ্যাটস এখানে কি বসছে আমাদের, দেয়ার ফোর, এই কথাটা আমরা এখানে ব্যবহার করেছি, দেয়ার ফোর। ওকে, মাঝে মাঝে তুমি দেখবা কারণ বুঝালে তোমার সেখানে কি বসে জানো, কারণ বুঝালে তোমার হচ্ছে সেখানে সিন্স বসতে পারে। কারণ বুঝালে তোমার মাঝে মধ্যে কি বসে, সিন্সও বসে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখো। কারণ বুঝালে তুমি সেখানে সিন্স লিখতে পারো, সিন্স। কারণ বুঝালে তুমি সেখানে দ্যাটস হোয়াই লিখতে পারো, এই কারণে, দ্যাটস হোয়াই, এই কারণে তুমি চাইলে লিখতে পারো। অথবা তুমি চাইলে লিখতে পারো হচ্ছে ফর দ্যাট রিজন। কারণ বুঝালে তুমি কি লিখতে পারো, ফর দ্যাট রিজন, এই কারণে। দ্যাটস হোয়াই এটার অর্থ এই কারণে বা এই জন্য, ফর দ্যাট রিজন এই কারণে বা এই জন্য, অ্যান্ড সিন্স তাই বা এই কারণে বা যেহেতু। সো কারণ বুঝালে কিন্তু এই শব্দগুলো ব্যবহৃত হইতে পারে, এই শব্দগুলো কি ব্যবহৃত হতে পারে। এই যে শব্দগুলো দেয়ার ফোর, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, এগুলো মূলত ফলাফলটাকে বেশি হাইলাইট করে, ফলাফলটাকে মেনলি হাইলাইট করে। আর কারণ বোঝানোর জন্য আমরা সিন্স,
দ্যাট ইজ হোয়াই বা ফর দ্যাট রিজন এই শব্দগুলো ব্যবহার করি। এখানে কেন ভাই কারণের ক্ষেত্রে এগুলো লিখলাম? কারণ এখানে কারণটাও হালকা চলে আসে, তবে কারণটা মেইনলি হাইলাইট করে কোন শব্দগুলো? এই যে সিন্স, দ্যাটস হোয়াই, ফর দ্যাট রিজন, বুঝছো? এগুলো হচ্ছে মূলত আমরা কারণটাকে ইন্ডিকেট করি। আচ্ছা, যেমন এক্সাম্পল আমি যদি তোমাদেরকে সিন্স দিয়ে একটা এক্সাম্পল লিখি, যদি একটু পরে এক্সাম্পল আছে, আমি সিন্স দিয়ে একটা এক্সাম্পল যদি এমনটা বলি যে ড্যাশ হি প্র্যাকটিসড ওয়েল, হি গট জিপিএ 5। ওকে, সে জিপিএ 5 পেয়েছে, যেহেতু সে প্র্যাকটিস করেছে তাই সে জিপিএ 5 পেয়েছে। ওকে, তাহলে আমি কি বলতে পারি এখানে ভাইয়া? সিন্স হি প্র্যাকটিসড ওয়েল হি গট জিপিএ 5, এই কারণে। বা অ্যাজ, বাই দ্য ওয়ে এখানে সিন্স এর পরিবর্তে অ্যাজও কিন্তু লেখা যায় কারণবাচক ওয়ার্ডে। সো এখানে তোমার হচ্ছে দেখো কি বললাম, যে সিন্স বা অ্যাজ হি প্র্যাকটিসড ওয়েল হি গট জিপিএ 5, তাহলে কারণ বুঝাইলে কিন্তু অ্যাজ বা সিন্সটাই মূলত ব্যবহৃত হয়। ওকে, আবার বলতে পারি দেখো হি প্র্যাকটিসড ওয়েল, দেখো হি প্র্যাকটিসড ওয়েল ফুল স্টপ, দ্যাটস হোয়াই হি গট জিপিএ 5। সো এখানে দেখো এই কারণে সে জিপিএ 5 পেয়েছে, বা ফর দ্যাট রিজন লিখতে পারো তুমি এখানে, ফর দ্যাট রিজন হি গট জিপিএ 5। বুঝছি? তাহলে কোনো কারণবাচক ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের দ্যাটস হোয়াই, ফর দ্যাট রিজন, সিন্স এগুলো বসতে পারে। আবার দেখো এই সকল বাক্যে তোমার দেখো ফলাফলটা, এখানে ফলাফলটা তো ইন্ডিকেট করতেছে, তুমি এখানে সো লিখতে পারো যে সো সে জিপিএ 5 পেয়েছে, বা দেয়ারফর সে জিপিএ 5 পেয়েছে। বুঝছো? সো দেয়ারফর, সো, ফর দ্যাট রিজন, দ্যাটস হোয়াই এগুলো ফলাফলও বোঝায়, আবার এগুলো কারণও বোঝায়। সো তুমি কারণও ধরতে পারো, তবে কারণটা মেইনলি দেখো যে সিন্স বা অ্যাজ এখানে কারণটাকে ইন্ডিকেট করছে, যেহেতু তারা প্র্যাকটিস করছে তাই তারা কি জিপিএ 5 পেয়েছে। দ্যাট ইজ হোয়াই, ফর দ্যাট রিজন, সো, দেয়ারফর এগুলো ফলাফলও বোঝায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কি কারণও আমাদের ইন্ডিকেট করে। আশা করি তোমরা কারণবাচক ওয়ার্ড ফলাফলের ক্ষেত্রে জিনিসটা বুঝছো। তুমি বাক্যটা পড়লেই বুঝবে, এটা অর্থ বুঝে তুমি নিজে অ্যাপ্লাই করতে পারবা, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলেই হবে। প্র্যাকটিস করতে করতে তুমি নিজে অ্যাপ্লাই করতে পারবা, কোনো ভয়ের কিছু নাই। অলরাইট, সো এটা গেল। তারপরে দেখো কি বলছে আমাদের, তো দেখো এটা 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 সবাই বুঝতে পারছি, কনসিকুয়েন্টলি এই পার্টটা বুঝতে পারছি। পরবর্তী পার্টে আমরা যাই, এখানে দেখো কি বলছে যে একটি বিষয়ের সাথে, ওই যে বললাম ফার্স্টলি সেকেন্ডলি এর ক্ষেত্রে এটা কিন্তু অলরেডি বুঝাই ফেলছি তোমাদেরকে, যে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় যুক্ত করার ক্ষেত্রে, একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় কি করব? যুক্ত করার ক্ষেত্রে, একটি বিষয়ের সাথে আরো একটি বিষয় যুক্ত করার ক্ষেত্রে বিসাইডস বসতে পারে। ওই যে বললাম যুক্ত করতেছি, বিসাইডস, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, ট্রিজ গিভস আস অক্সিজেন, বিসাইডস, মোর ওভার, অ্যাডিশনালি। সো তুমি কোনো কিছু যুক্ত করার ক্ষেত্রে বিসাইডস লিখতে পারো, বিসাইডস লিখতে পারো, অলসো লিখতে পারো, অ্যান্ড লিখতে পারো, মোর ওভার লিখতে পারো, তুমি চাইলে অ্যাডিশনালি ইউজ করতে পারো, ইন অ্যাডিশন টু ইউজ করতে পারো, ফার্দার মোর ইউজ করতে পারো, অনেক কিছু তুমি চাইলে ইউজ করতে পারো। সো বিসাইডস, অলসো, অ্যান্ড, মোর ওভার, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, এগুলো সবগুলোই কিন্তু কানেক্টর, সবগুলোই সেম যুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন তুমি প্রথমত মনে করো অনেকগুলো জিনিস তুমি যুক্ত করতেছো, একটা প্যাসেজের মধ্যে তিনটা জিনিস যুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে, তিনটা জিনিস মনে করো যুক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে তুমি যদি একবার অ্যান্ড লেখো, তাহলে পরে আবার কি অ্যান্ড লিখবা? পরে আবার কি অ্যান্ড লিখবা? না, তুমি একবার অ্যান্ড লিখলে পরেরটা মোর ওভার লেখো, পরেরটা অ্যাডিশনালি লেখো, পরেরটা ইন অ্যাডিশন টু লেখো, বা ফার্দার মোর লেখো, বা বিসাইডস বা অলসো লেখো। শুরুর দিকে তুমি বিসাইডস, অলসো, অ্যান্ড এগুলোই লেখো। পরবর্তী যদি আরো এক্সট্রা করে যুক্ত করো তখন তুমি সেখানে মোর ওভার, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু এগুলো লিখবা। শুরুর পার্টে তুমি অ্যান্ড অলসো, এগুলো সাধারণ ক্ষেত্রে অ্যান্ড অলসো প্রাইমারি স্টেজে বসে, এবং যখন আরও যুক্ত করি, দুইটা, তিনটা, চারটা যুক্ত করি, তখন মোর ওভার, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু এগুলো লিখবো। শুরুতে কিন্তু আবার মোর ওভার লিখো না, শুরুতে অ্যাডিশনালি লিখো না, শুরুর দিকে অ্যান্ড, বিসাইডস লিখবা, পরবর্তীগুলো তো হচ্ছে মোর ওভার, অ্যাডিশনালি এগুলো লিখবা। তাহলে লেখার গুণগত মান বাড়বে। আর শুধু অ্যান্ড 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 যদি করো তখন কিন্তু হচ্ছে আমাদের জিনিসটা খারাপের দিকে চলে যায়, মানে কোয়ালিটি নষ্ট হয় লেখার। আচ্ছা, আমরা সেটা চাই না। দেখো হি অ্যাটেন্ডেড হিজ ফাইনাল এক্সাম, সে তার ফাইনাল এক্সামে কি করেছে? অ্যাটেন্ড করেছে। ড্যাশ হি ট্রাই টু অ্যাটেন্ড দ্য আইএলস এক্সাম অ্যাট দ্য সেম টাইম, সে ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করছে এবং পাশাপাশি কি করতে চাচ্ছে? সে ফাইনাল এক্সামও কি অ্যাটেন্ড করতে চাচ্ছে। তাহলে দেখো, সরি, আইএলস এক্সামও হচ্ছে অ্যাটেন্ড করতে চাচ্ছে। তাহলে ফাইনাল এক্সাম
তার পাশাপাশি সে আইএলস এক্সাম, দুটো জিনিস সে কন্টিনিউ করতে চাচ্ছে না। আচ্ছা, তাহলে ফাইনাল এক্সামের সাথে আইএলস এক্সাম যুক্ত করতেছে, কিন্তু যুক্ত করার ক্ষেত্রে এখানে বিসাইডস পাশাপাশি বা তাছাড়া যুক্ত করছে, বিসাইডস লিখতে পারছি। আবার দেখো হি টিচেস ফিজিক্স ভেরি ভেরি ওয়েল, সে ফিজিক্স খুব ভালো পড়ায়। অপূর্বদা ফিজিক্স অসাধারণ পড়ায়, খুবই ভালো পড়ায়। ড্যাশ হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথ। ভাই অফলাইন ব্যাচে ভাই অফলাইন পড়ায়, সেখানে মিরাজ আহমেদ একজন টিচার আছেন, ফিজিক্স খুবই দারুণ পড়ায়, ম্যাথস খুবই দারুণ পড়ায়। সো অ্যাডিশনালি হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথ, সে ম্যাথসে অনেক বেশি এক্সপার্ট। তাহলে পাশাপাশি না, যুক্ত করছে না, তার এক্সপার্টিসকে যুক্ত করছে। সে ফিজিক্সও ভালো পড়ায়, সে ম্যাথও ভালো পড়ায়। তাহলে দেখো এই যে অ্যাডিশনালি যুক্ত করছে, ইন অ্যাডিশন টু বি, এখানে বিসাইডসও লিখতে পারো তুমি, অ্যাডিশনালি লিখছে এখানে, অ্যান্ডও লিখতে পারে চাইলে, এখানে আমরা যেহেতু শুরুর স্টেজ। সো অ্যাডিশনালি হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথ, অথবা ইন অ্যাডিশন টু হি ইজ এক্সপার্ট অ্যাট ম্যাথ, এটা হলো লাস্টের দিকের পার্ট, এই জন্য হয়তো অ্যাডিশনালি আছে। শুরুর দিকের কথা চিন্তা করলে আমরা এখানে অ্যান্ড বিসাইডস লিখতে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে যুক্ত করার ক্ষেত্রে আমরা কি অ্যাডিশনালি, যুক্ত করার ক্ষেত্রে আমরা বিসাইডস, যুক্ত করার ক্ষেত্রে আমরা ফার্দার মোর, এই জিনিসগুলো লিখবো, তাহলে আমাদের পারফেক্টলি আমরা আনসার করতে পারবো। পরবর্তী পার্টে যদি যাই, দেখো বিপরীত যদি বুঝায়, মনে করো একটা জিনিসের বিপরীতে আরেকটা জিনিসকে বুঝাইতেছে, বিপরীত কোনো জিনিসকে বুঝাইলে, বিপরীত যদি কোনো জিনিসকে বুঝায়, বিপরীত কোনো জিনিসকে বুঝাইলে সেক্ষেত্রে কি বসে দেখো ভাইয়া, বিপরীত কোনো জিনিসকে বুঝাইলে সেখানে বসে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড। বিপরীত কোনো জিনিসকে বুঝাইলে অন দ্য আদার হ্যান্ড, এই কথাটি ব্যবহৃত হয় ভাইয়া। বিপরীত কোনো জিনিসকে বুঝাইলে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বুঝায়। অথবা অন দ্য কন্ট্রারি তুমি লিখতে পারো, বা বাট লিখতে পারো, বাটও কিন্তু বিপরীত বুঝায়, বাটও কিন্তু বিপরীত বুঝায়। যেমন হি ওয়ার্কস হার্ড বাট হি ফেইলড ইন দ্য এক্সাম, সে অনেক কাজ করে, ফেল করার কথা না, পাস করার কথা, কিন্তু সে ফেল করছে, বিপরীত। তাহলে বিপরীত বোঝানোর ক্ষেত্রে কিন্তু বাট বসে, অন দ্য কন্ট্রারি বসে, অন দ্য আদার হ্যান্ড বসে, দো অলদো যদিও কিন্তু বিপরীত অর্থ বুঝায়, হাউএভার এগুলো কিন্তু আমাদের কি বিপরীত অর্থ বুঝায়, বুঝছো, বিপরীত অর্থ বুঝায়। এর মধ্যে দেখো অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলো কিন্তু কনজাংশন না, এগুলো কনজাংশন না, এগুলো জাস্ট একটা বাক্যের ক্ষেত্রে বসে। মানে তোমার হচ্ছে একটা বাক্য বলতে হচ্ছে মানে দুইটা ক্লজকে যুক্ত করে না, এগুলো দুইটা আলাদা আলাদা বাক্যকে যুক্ত করে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, দুইটা আলাদা আলাদা বাক্যের ক্ষেত্রে এগুলো বসে। আর বাট দো, হাউ, বাট দো, এই দুইটা তোমার হচ্ছে একটা বাক্যের মাঝখানেই বসতে পারে, একটা বাক্যের মাঝখানেই বসে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি এগুলো বাক্যের মাঝে বসে না, এগুলো সাধারণত বাক্য শেষ আরও একটা বাক্যের শুরুতে এগুলো বসে। হাউএভার বাক্য শেষ আরও একটা বাক্যের শুরুতে বসে। আর বাট দো এগুলো বাক্যের শুরুতে বসে, তবে এগুলো বাক্যের কোথায় বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, হাউএভার এগুলো বাক্যের শুরুতে বসে, সাধারণত মাঝে বসে না। আর দো অলদো শুরুতে এবং মাঝে দুই জায়গাতে বসে। তবে সবগুলো বিপরীত, সবগুলো তোমার হচ্ছে কন্ট্রাস্টকে ইন্ডিকেট করে, বিপরীত কোনো জিনিসকে ইন্ডিকেট করে। যেমন দেখো মোবাইল ফোন হ্যাজ লট অফ ডিসঅ্যাডভান্টেজেস, মোবাইল ফোনের অনেকগুলো কি রয়েছে, অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, অনেকগুলো খারাপ দিক আছে। হাউএভার ইট হ্যাড অ্যাডভান্টেজেস ইফ উই ক্যান কন্ট্রোল আওয়ারসেলফ, কিন্তু এটার কি অ্যাডভান্টেজেসও আছে, এটার সুবিধাও আছে, এইটার সুবিধাও আছে। যদি আমরা এটাকে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে সুবিধাগুলো আমরা নিতে পারবো। তাহলে বিপরীত না, অসুবিধার কথা বলছে আবার সুবিধার কথা বলছে, তারপরেও তথাপি তবুও, হাউএভার অর্থ কি, তবুও এইটার অ্যাডভান্টেজ আছে যদি আমরা এটাকে ব্যবহার করতে পারি। দ্যাটস এখানে হাউএভার বিপরীত অর্থ আমরা হাউএভার লিখলাম। ওকে, অন দ্য কন্ট্রারি, দেখো ভাইয়া অন দ্য কন্ট্রারি দিয়েও কিন্তু আমি বাক্যটা লিখতে পারি। যেমন আমি যদি বলি যে রহিম ইজ ভেরি কেয়ারফুল, রহিম ইজ ভেরি কেয়ারফুল টু হিজ ওয়ার্ক, রহিম তার কাজের প্রতি অনেক বেশি কেয়ারফুল। ড্যাশ করিম ইজ ভেরি ইনডিফারেন্ট টু হিজ ওয়ার্ক। বলছে ইনডিফারেন্ট বলতে বোঝায় কি, ইনডিফারেন্ট বলতে বোঝায় হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট বলতে কিন্তু অভিন্ন বোঝায় না, ডিফারেন্ট মানে ভিন্ন, ইন মানে অভিন্ন, নো, এটা হচ্ছে উদাসীন। উদাসীন মন মানে কোথাও মনোযোগ বসে না, গুরুত্ব দেই না, মনোযোগ দেই না, কাউকে পাত্তা দেই না, এমনটা ক্ষেত্রে হচ্ছে আমরা উদাসীন।
বা ইনডিফারেন্ট টার্মটা ব্যবহার করি। সো এখানে বলেছে রহিম ইজ ভেরি কেয়ারফুল টু হিজ ওয়ার্ক, তার কাজের প্রতি রহিম অনেক বেশি মনোযোগী। ড্যাশ করিম ইজ ভেরি ইনডিফারেন্ট, অন্যদিকে তোমার করিম কি একদমই অমনোযোগী, একদমই অমনোযোগী না ভাইয়া? তাহলে অন্যদিকে যদি বোঝায় অন্য পাশে বা অন্য দিকে বোঝানোর ক্ষেত্রে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রেরিও কি লিখতে পারি আমরা চাইলে, অন দ্য কন্ট্রেরিও আমরা চাইলে এখানে উল্লেখ করতে পারি। সো অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রেরি বিপরীত অর্থ বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারছি। সবাই আশা করি বুঝতে পেরেছি, আমাদের এই পার্টটুকুও বুঝতে পেরেছি। দেন যদি পরবর্তী পার্টে চলে যাই, পরবর্তী পার্টে কি বলছে দেখো, আমাদের নেক্সট নিয়ম, বেশি নিয়ম কিন্তু পড়ে নাই, 4 থেকে 5টা নিয়ম পড়াইছি, আর হয়তো বা 4 থেকে 5টা নিয়ম পড়িয়ে শেষ করে দিব, তারপর প্র্যাকটিস করে ফেলবো। দেখো কোনো বিষয়ের মূল বা প্রকৃত অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমরা একদম যদি বলি প্রকৃতপক্ষে কোনো জিনিসকে বলতে চাই, প্রকৃতপক্ষে কোনো জিনিসকে বলতে চাই, যেমন যদি বলি যে বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ, বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ, বাংলাদেশে অনেক সুবিধা পাওয়া যায়, প্রকৃতপক্ষে বাংলাদেশ পৃথিবীর খুবই বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি দেশ হচ্ছে বাংলাদেশ। সব কিছু যদি তুমি ইন্ডিকেট করতে চাও, প্রকৃতপক্ষে যদি বলতে চাও, ফাইনালি বা অ্যাকচুয়ালি কথাটা যদি বলতে চাও, তখন তোমাকে এই প্রকৃতপক্ষ জিনিসটা বোঝায়। সো প্রকৃতপক্ষে বা সত্যিকার কোনো জিনিস বলার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি, বা কি ব্যবহার করতে পারি, আমরা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি, অ্যাকচুয়ালি, ইটস নট অ্যাকচুয়ালি, ইটস অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি এটার উচ্চারণটা অ্যাকচুয়ালি। আচ্ছা, সো দেখো ইন্টারনেট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ইন্টারনেট হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। ড্যাশ উই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট ইট, প্রকৃতপক্ষে আমরা এই ইন্টারনেট ছাড়া একদিনও কি চলতে পারি না। সো ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, প্রকৃতপক্ষে আমরা এইটা ছাড়া চলতে পারি না। তাহলে ইনফ্যাক্ট উই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট ইট, তাহলে একটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, আর এটা ছাড়া আমরা একদিনও চলতে পারি না, তাহলে প্রকৃতপক্ষে এইটা না, এইটা কিন্তু। তার সাথে এখানে আমরা ইনফ্যাক্ট বাচ্চারা এখানে আমরা অ্যাকচুয়ালিও লিখতে পারতাম, অ্যাকচুয়ালিও কি আমরা লিখতে পারতাম, সমস্যা নাই, এটা কমা হবে, এগুলো আমাদের কমা দিয়ে লিখতে হবে। সো পরীক্ষার হলে কমা দেওয়ার প্রয়োজন নাই। সো ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, আশা করি বুঝতে পেরেছি। সো প্রকৃতপক্ষে কোনো সিচুয়েশনকে বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি। তারপরে দেখো কি বলছে এখানে, তারপরে বলছে যে এইভাবে অর্থে, এইভাবে মানে তুমি অনেকগুলো পদ্ধতির কথা বলছো, একটা কাজ করার ক্ষেত্রে তুমি অনেকগুলো বিষয়ের কথা বলছো, লাস্টে তুমি বলতেছো যে এইভাবে আমরা আমাদের জীবনটাকে সুখী করতে পারি, এইভাবে আমরা আমাদের জীবনটাকে সুখী করতে পারি। যেমন আমরা সময়ের কাজ সময়ে করতে পারি, পরিশ্রম করতে পারি, বান্ধবদের সাথে সময় কাটাতে পারি, ঘুরতে যেতে পারি। সো এই সকল কাজ করে এইভাবে আমরা জীবনটাকে সুন্দর করতে পারি। সো এইভাবে অর্থে আমরা দাজ এই টার্মটা ব্যবহার করি। সো বাংলায় বুঝালাম, এবার আমরা একটু ইংলিশে বোঝার চেষ্টা করি, পরীক্ষাতে যেভাবে আসবে। যেমন দেখো, টু সলভ দ্য পলিটিক্যাল প্রবলেম অফ বাংলাদেশ পিপল শুড মোর কনসিয়াস অ্যাবাউট দ্য ইথিক্স, যদি বাংলাদেশের পলিটিক্যাল প্রবলেম, রাজনৈতিক প্রবলেমকে আমরা সমাধান করতে চাই, মানুষকে পিপল শুড বি মোর কনসিয়াস, পিপল শুড বি মোর কনসিয়াস, মানুষকে আরও অনেক সচেতন হতে হবে। অ্যাবাউট দ্য ইথিক্স মানে নীতি নৈতিকতা সম্পর্কে, মোরাল ভ্যালুজ, নৈতিকতা সম্পর্কে মানুষকে কি করতে হবে, আরও অনেক বেশি সচেতন হতে হবে। ওকে, অনেক বেশি সচেতন হতে হবে। বিসাইডস দ্য ইন্টারন্যাশনাল অথরিটি ক্যান হেল্প আস ইন দিস রিগার্ড, আন্তর্জাতিক, পাশাপাশি কিন্তু যুক্ত করতেছি যে পলিটিক্যাল প্রবলেম, সমস্যা সমাধান করার জন্য, প্রবলেম সলভ করার জন্য কি কি করতে পারি। প্রথমত ইথিক্সের কথা বললাম, দ্বিতীয়ত আন্তর্জাতিক যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে সাহায্য করতে পারে এই বিষয়ে। তাহলে পাশাপাশি না ভাইয়া, পাশাপাশি যদি যুক্ত করি সেখানে কি বিসাইডস কথাটা লেখা যায় না, কানেক্টরস হিসেবে শুরুর নিয়ম দিকে বলছিলাম। তাহলে বিসাইডস এখানে যুক্ত করতেছি, ইন্টারন্যাশনাল অথরিটি আমাদেরকে হেল্প করতে পারে। ড্যাশ আরও যুক্ত করতেছি, অ্যাডিশনালি উই ক্যান টেক হেল্প ফ্রম আওয়ার নেইবারিং কান্ট্রি, আমাদের প্রতিবেশী দেশ থেকে আমরা সাহায্য নিতে পারি। তাহলে কি আমরা এডিশনালি এখানে বলেছি না, বলেছি। ড্যাশ উই ক্যান ফাইন্ড আউট আ সলিউশন অ্যাবাউট ইট, এইভাবে। সো পলিটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা যদি ইথিক্স আনি, ইন্টারন্যাশনাল অথরিটির কথা থেকে হেল্প নেই, মানে নেইবারিং কান্ট্রি থেকে হেল্প নেই, তাহলে কি তোমরা হচ্ছে এইভাবে আমরা কি করতে পারি, দেশকে মানে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, সমাধান পেতে পারি। তাহলে এইভাবে অর্থে দেখো এখানে দাজ উই ক্যান ফাইন্ড আউট আ সলিউশন অ্যাবাউট দ্যাট।
তো এইভাবে অর্থে লাস্টে কি আমরা দাস বসে। তাহলে দাসটা বেসিক্যালি শুরুতে বসে না, একটু প্যাসেজের শেষের অংশে আমাদের দাস কথাটি ব্যবহৃত হয়। অনেক কিছু বলার পরে সেখানে কানেক্টরস বসে, লাস্টে গিয়ে এইভাবে অর্থে দাস বা এই রকমভাবে অর্থে দাস কথাটি বসে। দাস বুঝতে পেরেছি আশা করি আমরা। দেন পরবর্তী পার্টে যাই। আমাদের কিছু কিছু রিলেটিভ প্রোনাউন আছে ভাইয়া, কিছু কিছু রিলেটিভ প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউনগুলোর মধ্যে দেখো এই যে রিলেটিভ প্রোনাউন আছে যেগুলোর অর্থ অনুযায়ী বাক্যে বসে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে পরীক্ষাতে। এই রিলেটিভ প্রোনাউন অনেক অনেক ইম্পর্টেন্ট, আমি বলছি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এই যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে, এই রিলেটিভ প্রোনাউনগুলো দুটো বাক্যকে রিলেট করে, যুক্ত করে, দুটো বাক্যকে রিলেট করে বা যুক্ত করে। ওকে, মানে রিলেট করে বা যুক্ত করে। তো কখন কোনটা বসবে, আমি যুক্ত করার ক্ষেত্রে তো অনেক কিছু লিখতে পারি, কিন্তু কোন অবস্থায় কোনটা দিয়ে আমি রিলেট করব, যুক্ত করবো, এটা তো জানতে হবে না? যেমন আমি যদি বলি যে আই নো আ বয় হু ইজ ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, আই নো আ বয় হু ইজ ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, এই যে আই নো আ বয় হু ইজ ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, যে কিনা দেশের জন্য কাজ করছে, তাহলে দেশের জন্য কাজ করছে, আমি একটা ছেলেকে জানি, এই দুটো অংশকে কে যুক্ত করলো? হু যুক্ত করলো না ভাইয়া? এই হুটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে কি একটা রিলেটিভ প্রোনাউন, আগের পরের বাক্যের সাথে রিলেশন প্রকাশ করছে। অলসো এটা একটা কি লিঙ্কারও কিন্তু, বা কানেক্টর। ওকে, আবার আমি যদি বলি হচ্ছে যে আই বট আ মোবাইল ফোন হু ইজ ভেরি বিউটিফুল, হবে হু কি হবে? সেখানে হবে কিন্তু হুইচ, বিকজ বস্তুকে বুঝাইছি, বস্তুকে বুঝালে কিন্তু আমাদের হুইচ হয়, ব্যক্তিকে বুঝালে কিন্তু আমাদের হু হয়। তাহলে এই জিনিসগুলো মেনটেন করে অর্থটা বুঝে আমাদের হু, হুইচ, বা এই যে কি বলে হোয়েন, হয়ার, দ্যাট, এগুলো বসে। এখন হু বসে কখন? যখন কোনো ব্যক্তি সম্পর্কে আমরা রিলেশন প্রকাশ করি, ব্যক্তিকে যুক্ত করি, তখন হু বসে। যখন কোনো বস্তুকে যুক্ত করি তখন আমাদের হুইচ বসে। যখন আমরা কোনো সময়কে যুক্ত করি তখন আমরা কি তোমার হচ্ছে হোয়েন লিখি, হোয়েন। ওকে, যেমন আমি যদি বলি যে হচ্ছে হয়ার, কোনো স্থানকে যদি বলি, যেমন আই নো আ প্লেস হয়ার মাই ফ্রেন্ড লিভস, তাহলে হয়ার মাই ফ্রেন্ড লিভস, এটা প্লেস জানি, স্থান বুঝাইতেছি, দ্যাটস সেখানে আমি হয়ার লিখছি। আমি সেখানে হু বা হুইচ লিখবো, হোয়াট লিখবো না? বুঝতে পারছো কি না? ওকে, আরেকটা বলতে পারি যে টেল মি হোয়াট ইজ দ্য ম্যাটার, টেল মি হোয়াট ইজ দ্য ম্যাটার, আমাকে বলো মানে বিষয়টা কি, তাহলে আমাকে বলো বিষয়টা কি, তাহলে বিষয়টা বলো, তাহলে এই যে দুটো পার্টকে যুক্ত করতেছে কি, হোয়াট যুক্ত করতেছে, তাহলে কি অর্থে, এখানে হোয়াটটা নাই, আমি হোয়াটটা লিখে দেই, কি অর্থে আমাদের কিন্তু হচ্ছে হোয়াট, এ ওয়ার্ডটাও কি বসতে পারে, কি অর্থে বা যা অর্থে, কি অর্থে বা যা অর্থে, ঠিক আছে কি না? যেমন আমি যদি বলি যে আই নোটিসড হোয়াট ইউ বট ফ্রম দ্য মার্কেট, আমি 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 নোটিস করেছি যা তুমি মার্কেট থেকে কিনেছো, আই নোটিসড হোয়াট ইউ বট ফ্রম দ্য মার্কেট, তাহলে আমি নোটিস করেছি যা তুমি মার্কেট থেকে কিনেছো। বা টেল মি হোয়াট ইজ দ্য ম্যাটার, আমাকে বলো বিষয়টা কি, তাহলে কি অর্থে বা যা অর্থে আমাদের হোয়াটটা বসে, কি অর্থে বা যা অর্থে কি বসে, হোয়াট বসে। আবার দেখো হয়ার দ্বারা কি বোঝায়, স্থান বোঝায়, এক্সাম্পল দিলাম। আবার দ্যাট, এই দ্যাটটাও কিন্তু যে অর্থে বসে, যে অর্থে বসে। যেমন আমি যদি বলি যে আই নো ড্যাশ হি ইজ আ ক্রিমিনাল, আমি জানি যে সে হয় একজন ক্রিমিনাল, তাহলে আমি জানি যে, তাহলে কি হবে, আই নো দ্যাট। সো জানি যে, এই অর্থে আমাদের হচ্ছে দ্যাট ওয়ার্ডটি বসে। তাহলে কি বা যা অর্থে আমাদের হোয়াট বসে, যে অর্থে আমাদের দ্যাট বসে, স্থান বুঝালে হচ্ছে কি বসে আমাদের হয়ার বসে। বুঝতে পারছো কি না? আমি আরেকটা বলতে পারি, সময় বুঝলে কি বসে, হোয়েন। যেমন টেল মি হোয়েন উইল ইউ কাম, টেল মি আমাকে বলো তুমি কখন আসবে, টেল মি হোয়েন ইউ উইল কাম, সো আমাকে বলো তুমি কখন আসবে। তাহলে হোয়েন, এই যে হোয়েনটা, এটা কি সময়টাকে ইন্ডিকেট করছে না ভাইয়া, যুক্ত করতেছে না, এবং সময়টাকে বুঝাইতেছে কখন আসবে সময়, তখন আমাদের কি বসে, এই হোয়েন কথাটি বসে। তাহলে হোয়েন, হয়ার, দ্যাট, হোয়াট। ওকে, আবার দেখো হুইচ, হুইচ মানে বস্তুটা দেখলা, হু মানে ব্যক্তি, এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাইছি, সবগুলো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাইছি, কিন্তু একটু মনোযোগ দিয়ে লিখে নিও, শুনবা, শুনে সেন্টেন্সগুলো ভাই লিখছি না, তো তুমি তো বুঝতেই পারছো আই বিলিভ। যদি বুঝতে না পারো ভাইয়াকে বললে ভাই কমেন্টে তোমাদেরকে লিখে দিব, সমস্যা নাই। ওকে, আচ্ছা দেখো কারণবাচক অর্থে কি বসে, বিকজ, অ্যাজ বা সিন্স বসে কারণবাচক অর্থে।
কারণ বুঝলে আমি তো শুরুতে তোমাদেরকে বলছিলাম অ্যাজ এবং সিন্স বসে, পাশাপাশি কি বসতে পারে আমাদের, বিকজও বসতে পারে কারণ বুঝাইলে। ওকে, কারণ বুঝলে আমাদের এই কথাগুলো ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে এই যে কি বলে অনেকগুলো শব্দ আছে, এখানে 6টা শব্দ আছে, এই 6টা শব্দের সেন্টেন্স আমি লিখে দিই। যেমন আমি যদি বলি হু দিয়ে, যে আই নো আ বয় ড্যাশ ইজ ব্রিলিয়েন্ট। আমি একটা ছেলেকে চিনি যে কিনা ব্রিলিয়েন্ট, তাহলে ছেলেকে চিনি এখানে কি বসবে, একটু পরে আসতেছি। আবার কি বললাম, যে আই বট আ ফোন ড্যাশ ইজ বিউটিফুল। আমি একটা মোবাইল কিনেছি যেটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আরেকটা বাক্য বললাম যে টেল মি ড্যাশ ইজ দ্য ম্যাটার। আমাকে বলো বিষয়টা কি। আচ্ছা, কি অর্থে কি বলছে সেটা আমরা দেখব। আচ্ছা, আমি যদি বলি যে আই স হোয়াট ইউ হ্যাভ ডান। আমি দেখেছি তুমি যা করেছো বা তুমি কি করেছো। আই স হোয়াট ইউ হ্যাভ ডান, আমি দেখেছি তুমি যা করেছো, আমি দেখেছি। তো যা করেছি, যা অর্থে কি বসে, হোয়াট বসে, আমরা জানি। টেল মি ড্যাশ ইজ দ্য ম্যাটার, তাহলে এখানে কি, আমাকে বলো বিষয়টা কি, এখানে হোয়াট বসবে, তাই না? এখানে কি বসবে, হোয়াট বসবে। আই বট আ ফোন ড্যাশ ইজ বিউটিফুল, এখানে বস্তু না, তাই কি বসবে, এখানে হুইচ বসবে। আই নো আ বয় ড্যাশ ইজ ব্রিলিয়ান্ট, তাহলে এখানে ব্যক্তি, এখানে আমাদের হু বসবে। এগুলো অর্থ অনুযায়ী বসে। আবার তোমার হচ্ছে আই নো ড্যাশ হি ইজ আ ক্রিমিনাল, ঠিক আছে, হি ইজ আ ক্রিমিনাল। তাহলে কি আই নো দ্যাট হি ইজ আ ক্রিমিনাল, আই নো দ্যাট হি ইজ আ ক্রিমিনাল। অ্যান্ড লাস্ট অফ অল কি বলতে পারি আমরা, যে হোয়েন দিয়ে, যে টেল মি ড্যাশ ইউ উইল কাম, তুমি কখন আসবে এটা আমাকে বলো, তাহলে হোয়েন ইউ উইল কাম। তাহলে সময় বুঝালে হোয়েন, যে বুঝালে দ্যাট, হোয়াট কি বা যা, হুইচ বস্তু বুঝালে হু, ব্যক্তি বুঝালে এগুলো আমাদের বসে। হোয়ার আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এটা বুঝতে পারছো। কারণ বুঝালে তো আগে দেখাইলাম সিন্স বসে বা বিকজ বসে, এগুলো আমরা একটু দেখলেই বুঝে যাব। এবং মনে রাখতে হবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাক্যে আসে, জাস্ট এই অর্থগুলো মাথায় রাখতে পারলে কিন্তু তোমার কানেক্টরস হয়ে যায়, আর তেমন কিছু জানার প্রয়োজন পড়ে না। বুঝতে পারছো? আর তেমন কিছু জানার প্রয়োজন পড়ে না। আচ্ছা, আর একটা জিনিস একটু মাথায় রাখবা, ইফের বিষয়টা। ইফ জিনিসটা ভাই তোমাদেরকে এখানে শীতে মানে স্লাইডে আনি নাই। সো ইফ অর্থ যদি, তো যদি অর্থে কিন্তু আমাদের ইফ বসে, এই কথাটা মাথায় রেখো। যদি অর্থে ইফ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে চলে আসে প্রায় সময়। সো যদি অর্থে কিন্তু আমাদের ইফ কথাটি ব্যবহৃত হয়, যদি অর্থে আমাদের ইফ এই কথাটি ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি যে হচ্ছে যে আই উইল ওয়ার্ক ফর ইউ ড্যাশ দ্য স্যালারি ইজ গুড। যদি বেতনটা ভালো হয় তাহলে আমি তোমার জন্য কাজ করব। তাহলে কি যদি ভালো হয়, তাহলে শর্ত চলে আসতেছে না, যদি বা শর্ত যদি বুঝায় তাহলে সেখানে আমাদের কি বসে, সেখানে হচ্ছে আমাদের ইফ বসে। যদি বা শর্ত যদি বুঝায় সেখানে হচ্ছে আমাদের ইফ বসে। তাহলে আই উইল ওয়ার্ক ফর ইউ ইফ দ্য স্যালারি ইজ গুড, তাহলে এখানে আমাদের কি বসবে, এখানে হচ্ছে আমাদের ইফ কথাটি বসবে। বুঝছি? আশা করি বুঝতে পারছি। সো এইটা হচ্ছে মূলত আমাদের কানেক্টরসের বেসিক ডিসকাশন, বেসিক কিছু আলোচনা। এখন আমি তোমাদেরকে কানেক্টরসের তো রুলস দেখাইলাম, কটা রুলস দেখাইলাম, 10-12টা হয়তো বা 8-9টা রুলস দেখাইছি, আমি গুনি নাই, এরকমই হবে। সো ওভারঅল এই নিয়মগুলো তো দেখবাই, পাশাপাশি তোমাদেরকে একটা ম্যাজিক চার্ট দিয়ে দেই। কানেক্টরসের কিছু একটা চার্ট তোমাদেরকে দিয়ে দেয়। এখানে 24টা কানেক্টরস আছে ভাইয়া, 24টা। দেখো 1 থেকে শুরু করে 7, এরপর 13, 19 এবং 24, এখানে 24টা কানেক্টরস আছে। এই স্লাইডটা আমি তোমাদেরকে আশা করি দিয়ে দিতে পারবো। ভাইয়ার আসলে পোস্ট করার পরে স্লাইড দেওয়ার কথা খেয়াল থাকে না, একটু আমাকে কমেন্ট করো। যদি স্লাইড দিয়ে দেই তাহলে তোমাদের জন্য হয়তো বা বেটার হবে। আমি স্লাইড দিয়ে দেবো, প্রবলেম নেই ভাইয়ার, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বা ভাইয়ার গ্রুপে জয়েন হয়ে যেও, ফাহাদ ইংলিশ একাডেমি, এই লেখাটা লিখে সার্চ দিও, বুঝছো? এই যে এটা লিখে সার্চ দিও, ফাহাদ ইংলিশ একাডেমি, ইংলিশ একাডেমি। ভাইয়ার গ্রুপে জয়েন হয়ে যেও। ভাইয়া ওই গ্রুপে হচ্ছে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, স্লাইডের পিডিএফটা দিয়ে দেবো, কোনো প্রবলেম নাই ভাইয়া, ঠিক আছে? সো ওইখানে দিয়ে দিলে তোমাদের সুবিধা হবে। এই চারটা বা তুমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভাইয়া সরে গেলাম, তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইটার
8, তারপর তোমার হচ্ছে এই যে তুমি এইটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো 13 পর্যন্ত, তারপরে হচ্ছে এই যে 19 নিয়ে নাও, এই যে হচ্ছে আমাদের 24। আচ্ছা এখানে দেখো কি বলছে, আমি চারটা তোমাদেরকে একটু বুঝাই। এখানে খুবই সহজ কিছু কানেক্টরসের কথা বলছে, আমি যা যা পড়াইছি পুরো কানেক্টরসের সামারি এখানে আছে, আরও এক্সট্রা কিছুও আছে। যদি কোনো শিক্ষার্থী এই 24টা কানেক্টরসের অর্থ সহ মুখস্থ করে ফেলতে পারে, তার আসলে কোনো প্রবলেম থাকে না, তার আসলে কোনোই প্রবলেম থাকে না এই 24টা কানেক্টর যদি মুখস্থ করে ফেলতে পারে। এখানে প্রথমত ভাই হচ্ছে 24টা কানেক্টরসের বেসিক কানেক্টরসের কথা বলছি। কানেক্টর দেখো অ্যাবভ অল মানে সর্বোপরি, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে বা ফলশ্রুতিতে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বলতে বোঝে আসল বিষয় বা ইনফ্যাক্টও বলতে পারো তুমি। এই যে আসল বিষয় বা ইনফ্যাক্ট বলি না আমরা, ইনফ্যাক্টও বলতে পারো। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, তুমি চাইলে এখানে মিন হোয়াইল লিখতে পারো। একই সময়ে মানে তুমি মনে করো পড়তেছো, একই সময়ে তারা খেলতেছে, তাহলে একটা কাজ চলমান, ওই কাজের পাশাপাশি আরও একটা কাজ একই সময় যদি চলে, তখন তুমি সেখানে মিন হোয়াইল লিখতে পারো। অ্যাট প্রেজেন্ট বা নাও তুমি এখানে লিখতে পারো, বর্তমানে বুঝাইলে। অ্যাট লাস্ট অবশেষে, বা আফটার অল সবশেষে তুমি বলতে পারো। বাট মানে কিন্তু বা ওই যে বিপরীত অর্থকে বুঝায়। তো এগুলো হচ্ছে বেসিক কানেক্টরস, এখানে অর্থ দেওয়া আছে। আমি অলরেডি তোমাদেরকে যে নিয়মগুলো পড়াইছি সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই পড়া, পাশাপাশি এগুলো একটু দেখে নিবা। এখানে এগুলোর পাশাপাশি দেখো এই যে 7টা বেসিক কানেক্টরস, এই কানেক্টরসের পাশাপাশি তুমি চাইলে সমার্থক এই কানেক্টরসগুলো লিখতে পারবা। মানে এই যে অ্যাবভ অল, এটার পরিবর্তে তুমি চাইলে ইনফ্যাক্ট, আফটার অল লিখতে পারবা। মানে এইটারই তোমার সমার্থক সিনোনিম কানেক্টরস হচ্ছে এইটা। তুমি হয় এটা লিখবা, বা এটার পরিবর্তে তুমি হয় এটা লিখবা। মানে সর্বোপরি এই অর্থে তুমি এইটাও লিখতে পারো, তুমি এইটাও লিখতে পারো। আবার দেখো অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতি দেওয়া ফলে, তুমি এইটার পরিবর্তে কনসিকুয়েন্টলিও কি লিখতে পারবা। সো এখানে ভাইয়া বেসিক কানেক্টরস মূলটা দিয়ে দিছি, এইটার সিনোনিম এইটাও কি লিখতে পারবো। আর কখন বসে কোনটা বসে দেখো, কোনো কথার গুরুত্ব প্রকাশে এটা বসে, পূর্বে সংগঠিত কাজের ফল প্রকাশে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি বসে, ইঙ্গিত মূল বিষয়কে ইঙ্গিত করতে অবভিয়াসলি বা ইনফ্যাক্ট বা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বসে। তাহলে এই চার্টের মধ্যেও কি তুমি কানেক্টরসের খুবই সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবা। প্রথমত বেসিক মেইন কানেক্টর, এরপরে সমার্থক কানেক্টর, দুইটার যে কোনো একটা ব্যবহার করবা, আর কোনটা কখন ব্যবহার করবা অর্থ দেওয়া আছে এখানে, এবং এইখানেও যেখানে যেখানে বসে সে অর্থ কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। বুঝছো? আচ্ছা একইভাবে তোমার এই যে এইটা বিসাইডস, তাছাড়া, অ্যাপার্ট ফ্রম দিস বা নেভার দ্য লেস, যেটা সহজ মনে লাগবে তোমার কাছে, বিকজ বা কারণ, ফার্স্টলি, সেকেন্ডলি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। বাই দ্য ওয়ে ফর এক্সাম্পল এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পলটা কি ইম্পর্টেন্ট, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ফর এক্সাম্পলটা বসে। সো ফর এক্সাম্পলের পরিবর্তে আমরা ফর ইনস্ট্যান্স লিখতে পারি, সাচ অ্যাজ লিখতে পারি, এটাও কিন্তু আমাদের উদাহরণ দেয়। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা এগুলো লিখি। তারপর দেখো যে মোর ওভার, ফার্দার মোর তো তোমাদেরকে বললাম, ইন দ্য সেম টাইম বা অ্যাট দ্য সেম টাইম একই কথা, সিমিলারলি একই সময়ে বা একইভাবে যদি বুঝায় তখন এটা বসে। ওকে, তারপর যদি পরবর্তী পার্টে যাই আমরা, দেখো ইফ যদি, এটা বললাম একটু আগে, ইনডিড প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি, ন্যাচারালি, ট্রুলি, বা এখানেও কি লিখতে পারি আমরা, এখানেও চাইলে হচ্ছে আমরা এই যে ইনফ্যাক্ট এই কথাটা লিখতে পারি চাইলে, এখানেও কি আমরা চাইলে ইনফ্যাক্ট এই কথাটা লিখতে পারি। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, কানেক্টরস ভালো করার জন্য এগুলো পড়ার কোনো বিকল্প নাই। আর তোমাদের যারা 10-এ আছো তাদের 5টা করে আসে, যারা ইন্টারে আছো তাদের 10টা করে আসে। সো সবার জন্য নিয়ম সেম, নিয়মটা সেম, জাস্ট প্র্যাকটিস করার ক্ষেত্রে হচ্ছে একটু বেশি কারোর জন্য, একটু কম কারোর জন্য। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এসএসসি একটু সহজ, কারণ ছোটো মানুষ, যারা বয়স, যারা ইন্টারে পড়ো তারা একটু বড় মানুষ, তাদেরকে একটু 10টা দিচ্ছে, বাট মূল জিনিসটা সেম, নিয়ম টিয়ম একদমই সব কিছু সেম। আচ্ছা, নো ডাউট, নিঃসন্দেহে, এটাকে আনডাউটেডলি বলা যায়। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি দেখতে পাইছি আমরা, স্পেশালি। দেন তোমার হচ্ছে কি দেয়ার ফোর বা সো, এই যে অ্যাজ এ রেজাল্ট বা সো, এগুলো আমাদের বসে সেক্ষেত্রে আমরা জানি। অ্যান্ড লাস্ট অফ অল দিস ইজ হোয়াই বা দ্যাট ইজ হোয়াই, কারণ বুঝাইলে, হ্যাঁ, ফর দিস রিজন, এখানে তোমার সিন্স, বিকজ এগুলো বসে, হ্যাঁ, সিন্স, অ্যাজ এগুলো বসে, বিকজ বসে, দাস মানে এইভাবে বা ইন দিস ওয়ে, দো, অল দো যদি অর্থে, দেন বা তারপরে, এর তারপরে, আফটার দ্যাট, এই যে আফটার দ্যাট কিন্তু লেখা যায়। দেন হোয়েন মানে সময় বুঝায়, অ্যাজ বা সিন্স মানে কি বুঝায়, কারণ বা সময় ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে এগুলো মূলত হচ্ছে আমাদের যে কোনো জায়গায় যে কোনো কিছুর ক্ষেত্রে লিখতে পারি। আর হু, হুইচ, দ্যাট এগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, মাস্ট মাথায় রাখতেই হবে। আর একটা জিনিস তোমাকে বলি, এই চার্টের পাশাপাশি আমরা একটু পরে প্র্যাকটিস শুরু করব, প্র্যাকটিস একটু পরে যাব। বাট তার আগে, প্র্যাকটিস যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি দেখো একটা কানেক্টরসের অনেকগুলো সমার্থক কানেক্টরস আছে না,
আমি যেখানে অ্যাজ এ রেজাল্ট লিখতে পারবো সেখানে চাইলে আমি সো লিখতে পারবো, সেখানে চাইলে আমি দেয়ার ফোর লিখতে পারবো, সেখানে চাইলে আমি হচ্ছে কনসিকুয়েন্ট লিখতে পারবো, আমি চাইলে বিসাইডসের পাশাপাশি অ্যান্ড দেয়ার কি বলে ফার্দার মোর, মোর ওভার, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু, ডিফারেন্ট কাইন্ডস অফ কানেক্টরস উই ক্যান ইউজ ইন ওয়ান প্লেস। যে কোনো একটা জায়গায় আমরা অনেক ধরনের কানেক্টরস লিখতে পারি। তাই পরীক্ষার হলে তোমার একটা একটা প্যাসেজ তো সবারই সেম আসবে, তো তুমি যদি বিসাইডস লেখো, তোমার বন্ধু যদি অ্যান্ড লেখে, পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি যদি মনে করো যে এই তুই তো অ্যান্ড লিখছিস, আমি বিসাইডস লিখছি, আমার তো ভুল, তুই অ্যাডিশনালি লিখলি, আমি তো ইন অ্যাডিশন টু লিখলাম, আমার তো ভুল। সো ভুল হওয়ার মানে এই চিন্তা করার দরকার নাই। তোমার বন্ধু যে কানেক্টরস লিখছে, তুমি যদি সেম অর্থের সমর্থক কানেক্টরসটা ঠিকমতো লিখতে পারো, তাহলে তোমার জন্য এটাই মানে বেটার হবে, আনসার সেমই হবে, নাম্বার সে যত পাবে তুমিও ততই পাবা। সো এটা সেম কানেক্টরস, ভুল হয়েছে এমনটা ধরার কিছু নাই, পরীক্ষার হল থেকে এসে মন খারাপের কিছু নাই, মারামারি নার্ভাস হওয়ার কিছু নাই। জাস্ট তুমি যেটা দিয়ে আসছো, তুমি যদি ভালো মতো করে প্র্যাকটিস করে যাও, কনফিডেন্ট থাকো, আনসার করে আসো, তাহলে তোমার বন্ধুরটাও সঠিক হতে পারে, তোমারটাও কি অবশ্যই সঠিক হবে। ওকে, এটা নিয়ে মারামারি হানাহানির কিছু নাই, মন খারাপের তর্ক বিতর্কেরও কিছু নাই, এ কথাটা একটু মাথায় রাখবা। ওকে ভাইয়া, আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত নিয়ম পড়ো কোনো লাভ নাই, যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার ভোকাবুলারি এনরিচ হবে, তোমার প্র্যাকটিস ভালো হবে, তোমার কি বলে এটাকে নলেজ যখন বাড়বে, ভোকাবুলারি এনরিচ করতে পারবা, তুমি নিজেই অটোমেটিকলি কানেক্টরস বুঝে বুঝে যেতে পারবা, তোমার রিডিং স্কিল, রাইটিং স্কিল এমনিতেই ইম্প্রুভ হবে। তখন তুমি সলভ 10টা দেখ, 20টা দেখ, 5টা দেখ, তুমি সবগুলো সলভ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া, সো এই নিয়মগুলো ভালো মতো করে শিখবা, পড়বা, এবং এবং তোমার কি বলে এটাকে যা যা নিয়ম দেখাইছি এবং যে বক্সের মধ্যে যা যা অর্থ আছে এগুলো সময় দিয়ে মুখস্থ করে ফেলতে সময় লাগবে না। বক্স 24টা মুখস্থ করতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা তো লাগবে না। তো সময় দাও না, তুমি যদি 5 মার্ক 1 ঘন্টা সময় দিয়ে 5 মার্ক পাও, 10 মার্ক পাও, তাহলে ভুলটা কোথায়, সমস্যাটা কোথায়? সমস্যা আছে? নাই। ওকে, তাহলে দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে। আই মিন এইটা হচ্ছে আমাদের নিয়মের পার্ট। আমি একটু পরে হচ্ছে আমরা প্র্যাকটিসের দিকে যাব। সবাই মনোযোগী হও এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা এবার প্র্যাকটিস পার্টের দিকে যাচ্ছি। ওকে, আচ্ছা, প্র্যাকটিস পার্টে যাওয়ার আগে আরেকটা কথা তোমাদেরকে বলি। এইটা হচ্ছে মূলত আমাদের 9 এবং 10 বা ইন্টার সবার জন্য কিন্তু সেম জিনিস, নিয়মগুলো সম্পূর্ণই সেম। সো আমরা প্রথমত ভাইয়া তোমাদেরকে ক্লাস 10-এর প্র্যাকটিসটা করাচ্ছি। এই ভিডিওর সাথে ক্লাস 10-এর প্র্যাকটিসটা অলরেডি যুক্ত থাকবে। আর ইন্টারের যে প্র্যাকটিস পার্ট, ইন্টারের জন্য যারা আছো তাদের প্র্যাকটিস পার্টটা হচ্ছে ভাইয়া আলাদা করে তোমাদের এই প্লেলিস্টে না হলেও তোমার হচ্ছে টেস্ট পেপার সলভিংয়ের যে প্লেলিস্টটা আছে, বা সমস্যা নাই, এই প্লেলিস্টের মধ্যেই ভাইয়া সুন্দর মতো তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তুমি জাস্ট যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছ তারা সবগুলো একসাথে পেয়ে যাচ্ছ, আর ইন্টারের স্টুডেন্টরা তোমরা পরবর্তী ক্লাসটা দেখো, এই প্লেলিস্টের মধ্যেই সুন্দর মতো করে কানেক্টরসের প্র্যাকটিস পার্টটা দেওয়া আছে। আমরা প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন দেখবো এখন। প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন দেখার পরে বোর্ড কোয়েশ্চেনগুলো দেখে দেখবো যে প্রত্যেকটা জিনিস কীভাবে তোমার হচ্ছে ব্যবহৃত হয়, সেগুলো আমরা একটু দেখবো। আর বাই দ্য ওয়ে, এই ক্লাসগুলো কিন্তু এসএসসি 26 ব্যাচের জন্য 27 কিংবা 28 ব্যাচ যারাই আসবে সবারই তো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে। সো তোমরা যদি এখন থেকেই প্রিপারেশন নিয়ে থাকো, ভালো মতো করে পড়ে থাকো, তাহলে তোমার জন্য বেস্ট একটা আউটপুট তুমি কিন্তু পরবর্তীতে পাবা। আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখলেই ভালো। আমি দেখো, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। সো আমাকে প্যাসেজটা কমপ্লিট করতে বলেছে সুইটেবল, সঠিক কানেক্টরস ব্যবহার করার মাধ্যমে। সো ঢাকা বোর্ড 2025 সালে এখানে আছে, ঢাকা বোর্ড 2025, এবং সেম কোশ্চেনটাই রাজশাহী বোর্ড 2017 সালে আসছে। সো দেখতে পাচ্ছ কিনা, প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে, সো তুমি যদি ভালো মতো করে একটা বোর্ড, কয়েকটা বোর্ড বা অসংখ্য বোর্ড, 50-60টা বোর্ড সলভ করে ফেলো, তোমার কি আর কোনো প্রবলেম থাকবে? সত্যি কথা বলো, থাকবে না কিন্তু। সো এই উদ্দেশ্যে কিন্তু আমরা কাজগুলো করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন ক্লিক করে রাখতে হবে যেন সমস্ত ক্লাস তুমি পেয়ে যাও। ওকে, সো রুমা ইজ আ স্টুডেন্ট, আমরা পুরো প্যাসেজটা একবার করে পড়বো, তারপরে সলভ করতে যাব। ঠিক আছে, আগে পড়বো, তারপর কনসেপ্টটা বুঝবো, অর্থ বুঝে দেন আমরা অ্যাপ্লাই করবো। সো রুমা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10. She is a meritorious student. She never takes pride in her merit.
বলছে রুমা একজন ক্লাস 10-এর শিক্ষার্থী স্টুডেন্ট, সে খুবই মেধাবী। মেরিটোরিয়াস মানে কি, এটার অর্থ হচ্ছে মেধাবী, সে মেধাবী ছাত্রী। শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, তার যে মেধা, এটা হচ্ছে মেধা, এটা হচ্ছে নাউন, আর মেধাবী এটা হচ্ছে আমাদের কি মেধাবী অ্যাডজেক্টিভ। আর টেক্স প্রাইড, এই যে প্রাইড মানে কি গর্ব, সে কখনো গর্ব করে না, সে কখনো তার মেধা নিয়ে কি করে না, গর্ব করে না। শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি কি মানে হেল্পফুল, সবাইকে সাহায্য করে, সাহায্যপূর্ণ মনোভাব নিয়ে সে চলে। ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম শি ট্রাইস টু হেল্প হার, যদি কোনো শিক্ষার্থী তার কাছে আসে কোনো সমস্যা নিয়ে, শি ট্রাই, সে চেষ্টা করে, টু হেল্প হিম অর হার, সে তাকে সাহায্য করতে চেষ্টা করে। শি ইজ রেসপেক্টফুল টু সিনিয়র্স ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, সে সিনিয়রদের প্রতি তোমার কি সম্মান দেয় এবং জুনিয়রদের প্রতি কি দেয়, তোমার মায়া মানে ভালোবাসা প্রদর্শন করে। অ্যাফেকশনের বলতে বোঝায় ভালোবাসা পূর্ণ, ঠিক আছে। অ্যান্ড রেসপেক্টফুল বলতে কি বোঝায়, তোমার সম্মান নিয়ে একটা অবস্থান সে মেনটেন করে। দুটোই অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। সো শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, সো সিনিয়র এবং জুনিয়রের প্রতি কি সম্মান দেখায় এবং কি ভালোবাসা প্রদর্শন করে। এরপরে দেখো, শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার ড্যাশ ইজ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, সে তার বিহেভিয়ার দিক থেকে একদমই কি সিম্পল, ড্যাশ ইজ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, কিন্তু তার যে নীতি আছে ওই নীতির প্রতি সে একদমই অনেক বেশি অনেক বেশি কি স্ট্রং অবস্থান করে। ড্যাশ এভরিওয়ান লাভস হার, সবাই তাকে তাই ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। তো দেখো এখানে কি হতে পারে ভাইয়া, আমরা দেখি এখানে কি বলেছে। ওকে, দেখো কি বলেছে এখানে। সো রুমা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10, সে ক্লাস 10-এর শিক্ষার্থী। ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস, তুমি অর্থগুলো দেখবা, বাক্যের অর্থগুলো কিন্তু খুব প্রয়োজন। ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে মানে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে তার মেধা নিয়ে কি করে না, কখনো গর্ববোধ করে না। সো আমি যদি এখানে বলি যদিও সে মেরিটোরিয়াস, আমরা কি বলি মাঝে মধ্যে কথাবার্তা বলি না যে যদিও সে অনেক পড়ে পরীক্ষায় ফেল করে, তাহলে যদিও সে পড়ে, সে পাশ করার কথা না, পরীক্ষাতে ফেল করে, তাহলে যদিও বা সত্ত্বেও দিয়ে বেসিক্যালি বিপরীত অর্থ প্রকাশ করা হয়, যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না, এমনটা বোঝানোর ক্ষেত্রে যদিও বা সত্ত্বেও বোঝায়। যদিও সে প্র্যাকটিস করে, সে প্রতিদিন আউট হয়ে যায় অল্প রানেই, তাহলে প্র্যাকটিস করলে বেশি রান হওয়ার কথা কিন্তু অল্প রান আউট হচ্ছে, পার্থক্যটা কিন্তু ব্যবহৃত হয়, মানে দুটো বাক্যের মধ্যে বেসিক পার্থক্য দেখা দেবে, যেমনটা অর্থ হওয়া উচিত বিপরীত অর্থ তোমার সেখানে প্রকাশিত হবে। সো দেখো তার মেরিট আছে, মেরিট থাকলে কি সেটা গর্ববোধ করবে না, তুমি ভালো রেজাল্ট করলে একটু ভাবসাব নিয়ে চলো না, চলি তো আমরা, বা চলি মানে চলা উচিত না, বাড়িতে অনেকেই চলি আমরা। সো তার মেরিট আছে, তার গর্ববোধ করা উচিত, কিন্তু সে কখনোই কি গর্ববোধ করে না। তাহলে দেখো এখানে কি যদিও সে মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে তার মেধা নিয়ে কখনো কি তোমার হচ্ছে গর্ব করে না। তাহলে কি এখানে দো লিখতে পারি না আমরা, যদিও অর্থে, যদিও কি বিপরীত অর্থ দেয়, যদিও বা সত্য, অলদো মানে অলদো, দুইটাই কিন্তু আমরা এখানে লিখতে পারি, অলদো যদিও অর্থের কিন্তু এখানে অর্থ দিচ্ছে। আচ্ছা, শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি কি সাহায্যপূর্ণ অবস্থান রাখে। ড্যাশ এনি স্টুডেন্ট কামস টু হার এনি প্রবলেম, যদি কোনো শিক্ষার্থী আসে, দেখো যদি কোনো শিক্ষার্থী তার কাছে আসে কোনো সমস্যা নিয়ে, শি ট্রাইস টু হেল্প হিম অর হার, তাহলে ইফ আই স্টুডেন্ট বা হোয়েন এভার, বলছে ইফ হতে পারে এখানে, যদি কোনো শিক্ষার্থী আসে, যদি কোনো অর্থ দেখো, ড্যাশ এনি স্টুডেন্ট উইক স্টুডেন্ট কামস টু হার, কোনো উইক স্টুডেন্ট যদি তার কাছে আসে, যদি কোনো উইক স্টুডেন্ট তার কাছে আসে, যদি অর্থ প্রকাশ করছে না, সে তাদেরকে সাহায্য করে, তাহলে যদি আসে, যদি এখানে আনসার হইতে পারে না, হইতে পারে। অথবা যখনই কোনো উইক স্টুডেন্ট তার কাছে আসে তখনই সে তাদেরকে সাহায্য করে, এটা হইতে পারে না ভাইয়া। দেখো যখনই কোনো শিক্ষার্থী তার কাছে আসে সে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে, তাহলে যখনই আসে তখনই সাহায্য করার চেষ্টা করে, তাহলে যখনই অর্থ কি ভাই এখানে আমাদের হোয়েন এভার হইতে পারে না ভাইয়া, হোয়েন এভার কি হইতে পারে না, হইতে পারে। তাহলে যখনই আসে তখনই সাহায্য করে, সো হোয়েন এভার, যদি অর্থকে আমি এখানে ইফ ইউজ করতে পারি, তবে এখানে হোয়েন এভারটা বেশি বেটার হবে। কেন বেটার হবে, কারণ ইফ থাকলে পরবর্তী অংশে শ্যাল উইল থাকতে হয়, শ্যাল উইল কন্ডিশনাল অনুযায়ী শ্যাল উইল থাকতে হয়, কিন্তু এখানে শ্যাল উইল নাই, বাট স্টিল এটাকে আমরা জিরো কন্ডিশনাল ধরেও কি ইফ দিয়ে করতে পারি, সমস্যা নাই, তবে হোয়েন এভার দিয়ে করলে বেশি ভালো। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, তাহলে শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স,
সে সিনিয়রদের প্রতি সম্মান দেখায় এবং অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, তাহলে অ্যান্ড হতে পারেন এখানে, অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, অথবা তুমি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারো না, অ্যাজ ওয়েল অ্যাজ একই অর্থ কিন্তু তোমার এখানে দিচ্ছে, মানে সংযুক্ত করতেছে না, আমরা বলি না আমি এটাও করি ওইটাও করি, তাহলে যখন এটাও করি ওইটাও করি তখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারি না ভাই, এখানে আমরা লিখতে পারি, বা তোমার অ্যান্ড দিয়ে যুক্ত করি না কোনো জিনিসকে, তাহলে সে সিনিয়রদের প্রতি রেসপেক্টফুল এবং জুনিয়রদের প্রতি কি অ্যাফেকশনেট, যুক্ত করার অর্থ তোমার এখানে ব্যবহৃত হচ্ছে। সো অ্যান্ড অথবা কি অ্যাজ ওয়েল অ্যাজ। এরপরে দেখো এই যে এখানে আনসার দেওয়া আছে হোয়েন এভার, হোয়েন বা ইফ কিন্তু হচ্ছে, অলদো বা দো, এখানে অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজও কিন্তু হতে পারছে। আচ্ছা এরপরে দেখো শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, ড্যাশ ইজ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, সে বিহেভিয়ারের দিক থেকে সিম্পল কিন্তু প্রিন্সিপালের দিক থেকে স্ট্রিক্ট। দেখো কিন্তু চলে আসতেছে, কিন্তু আসতেছে না, কিন্তু বিপরীত অর্থ না, প্রিন্সিপাল সিম্পল কিন্তু জায়গা মতো সে স্ট্রিক্ট, তাহলে কিন্তু আসতেছে, কিন্তু আমি এখানে বাট ইউজ করতে পারি না, এখানে কিন্তু বাট ইউজ করা যায়, বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, নীতির প্রতি অনর, ড্যাশ এভরিওয়ান লাভস হার, তাই সবাই তাকে ভালোবাসে, তাই অর্থ চলে আসতেছে না ভাইয়া তাই, তাহলে তুমি এখানে সো লিখতে পারো, সো, বা দ্যাট ইজ হোয়াই তুমি এখানে দ্যাটস হোয়াই লিখতে পারো না, সো বা কি আমি এখানে দ্যাটস হোয়াই লিখতে পারি না, আমরা পারি, দ্যাটস হোয়াই সো সবাই তাকে পছন্দ করে। দেখো সো দেয়ারফর, দেয়ারফরও লিখতে পারো তুমি এখানে, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, বা ফর দিস রিজন, কত কিছুই তো হয়। সো এখানে আনসার হইতে পারে, দেয়ারফর হইতে পারে, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন, সব কিছু কিন্তু আমাদের এখানে সঠিক আনসার হিসেবে কাউন্টেড হবে। সব কিছু দিয়ে কি বোঝায়, তাই বোঝায়, তাই। সো লাস্টে তুমি অর্থ বাংলা অর্থ করবা, ইংরেজির মজা হচ্ছে বাংলা করে তুমি ইংলিশে করতে পারবা, সমস্যা নাই, তো করে দেখো তোমার কেমন লাগে। তাহলে তুমি সো তাই অর্থ প্রকাশ করছে, দেয়ারফর তাই, দিস ইজ হোয়াই এই জন্যে, দ্যাট ইজ হোয়াই এই জন্যে, বা ফর দিস রিজন এই কারণে, সবাই তাকে পছন্দ করে ভালোবাসে, অনেক অর্থ কিন্তু এখানে হচ্ছে ভাইয়া। তাহলে বাক্যের সাথে বাক্যের, আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্কটা কি, টোনটা কি, বাংলায় চিন্তা করে টোনটা করবা, তারপরে তুমি এখানে উত্তরটা করতে পারবা। অলরাইট, আমরা ঢাকা বোর্ড 25 বা রাজশাহী বোর্ড 17 বুঝতে পারলাম। আমরা পরবর্তী বোর্ডে যাই, ময়মনসিংহ বোর্ড 2025 আমরা এখন সলভ করব। ময়মনসিংহ বোর্ড 2025 সালে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি ভাইয়া। আচ্ছা, কানেক্টরস, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, ডিটেলসে পড়াচ্ছি যেন সব কিছু তোমাদের সমাধান হয়ে যায়, সলভ হয়ে যায়। লোডশেডিং রেফার্স টু স্টপিং দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর আ পিরিয়ড অফ টাইম ইন আ সার্টেন এরিয়া। সো সার্টেন বলতে বোঝায় নির্দিষ্ট, সো বলতে নির্দিষ্ট একটা জায়গায় যখন পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট কোনো সময় ধরে, নির্দিষ্ট কোনো জায়গায় যখন একটা সময় ধরে কারেন্ট থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, তখন ওই সময়টাকে বলা হয় বেসিক্যালি কি আমাদের লোডশেডিং। ওকে, ইট ইজ আ গ্রেট কার্স ড্যাশ পিপল হ্যাভ গট ইউজড টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, মানে ইট ইজ আ গ্রেট কার্স, এটা হচ্ছে একটা বড় ধরনের অভিশাপ, ড্যাশ পিপল হ্যাভ গট ইউজড টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, মানে তোমার পিপল হ্যাভ, বিকজ মানুষ তোমার হচ্ছে এখন ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের প্রতি অভ্যস্ত হয়ে পড়েছে, তাই না? গট ইউজ, দেখো গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ মানে বিদ্যুৎ প্রবণ, বিদ্যুৎ সম্পন্ন জীবন। ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড বলতে বোঝায় বিদ্যুৎ সম্পন্ন, মানে কারেন্ট সম্পন্ন, ইলেকট্রিসিটি সম্পন্ন জীবনে মানুষ অভ্যস্ত হয়ে পড়ছে। বিদ্যুৎ না থাকলে মানুষ এখন খুব ঝামেলায় ফেস করে, খুব অসুবিধার মধ্যে পড়ে। ইট অকার্স ড্যাশ দ্য পাওয়ার, ইট অকার্স ড্যাশ দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস ড্যাশ দ্য ডিমান্ড। সো এটা ঘটে যখন পাওয়ার জেনারেশন মানে বিদ্যুৎ কম উৎপন্ন করতে পারে, পাওয়ার কম থাকে। জেনারেশন বলতে বোঝায় উৎপত্তি হওয়া। তো যখন পাওয়ারটা কম হয়, পাওয়ারটা কম উৎপন্ন হয়, তখন এই জিনিসটা ঘটে। ডিমান্ড মানে চাহিদার তুলনায় যখন উৎপাদন কম হবে, তখনই তোমার হচ্ছে বিদ্যুৎটা কমে যাবে। যখন চাহিদার তুলনায় উৎপাদন কম হবে, তখনই তোমার হচ্ছে ইলেকট্রিসিটির এই সমস্যাটা দেখা দিবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, অর্থ দেখো পরবর্তীতে, ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট, মানে তোমার হচ্ছে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, অপরিকল্পিতভাবে বিদ্যুৎ বিস্তৃত সব জায়গায়, কোনো পরিকল্পনায় বিদ্যুৎ নষ্ট হচ্ছে, আবার একটা লাইনের মধ্যে আরও একটা লাইন তোমার ঢুকে যাচ্ছে, হচ্ছে না? সো ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলিগাল কানেকশন, ইলিগাল কানেকশনও কি তোমার হচ্ছে এই বিদ্যুতের লোডশেডিংয়ের জন্য কিন্তু অনেক বেশি দায়ী। রেসপন্সিবল বলতে কি বোঝায়, দায়ী, ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা সলভ করি, অর্থটা বুঝতে পারলাম বিদ্যুৎ সম্পর্কে এখানে বলেছে। আমরা একটু সলভ করার চেষ্টা করি কি বলেছে দেখো। লোডশেডিং রেফার্স টু স্টপিং দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর আ পিরিয়ড অফ টাইম ইন আ সার্টেন এরিয়া। ইট ইজ আ গ্রেট কার্স ড্যাশ পিপলের জন্য, মানুষের জন্য তোমার হচ্ছে একটা অনেক বেশি অভিশাপ, ড্যাশ পিপল হ্যাভ গট ইউজড টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, বলছে এটা
ইট ইজ আ গ্রেট কার্স ড্যাশ পিপল হ্যাভ গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ। মানে এটা হচ্ছে মানুষের জন্য একটা বিশাল ধরনের কি অভিশাপ। কেন অভিশাপ? কারণ যেহেতু যেহেতু মানুষ ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফে মানুষ কি হয়ে গিয়েছে, অভ্যস্ত হয়ে গিয়েছে। মানে বলেছে যেহেতু মানুষ ইলেকট্রিসিটির প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই লোডশেডিং মানুষের জন্য এখন খুব অভিশাপের মতো লাগে। তোমার বিদ্যুৎ গেলে তোমার ভালো লাগে? ওয়াইফাই মানুষের লাগে না? নেট লাগে, ওয়াইফাই লাগে, পড়তে হয়, অনেক কাজ করতে হয়, বিদ্যুৎ ছাড়া সেটা সম্ভব না। সো যেখানে বিদ্যুতের প্রতি মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে, যেহেতু বিদ্যুতের প্রতি মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে, এই জন্যে তোমার হচ্ছে কি লোডশেডিং মানুষের কাছে এখন অভিশাপের মতো লাগে। তাহলে যেহেতু অর্থে দেখো এটা অভিশাপ। কেন অভিশাপ? যেহেতু যেহেতু পিপল হ্যাভ গট ইউজ টু অ্যান ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড লাইফ, যেহেতু অভ্যস্ত হয়েছে তাই এটা মানুষের জন্য মানে অভিশাপ। যেহেতু অর্থে, সো যেহেতু অর্থে কি আমাদের অ্যাজ অথবা কি সিন্স আমি এখানে লিখতে পারি। সিন্স মানেও কারণ বা যেহেতু বোঝায়। ইট অকার্স ড্যাশ দ্য পাওয়ার জেনারেশন ইজ লেস। এটা ঘটে কখন ঘটে? যখন তোমার হচ্ছে পাওয়ার জেনারেশন কম হয়। তাহলে সময় বুঝেছি না ভাইয়া? এটা সময় বুঝেছে যে কখন ঘটে, যখন পাওয়ার জেনারেশন বিদ্যুৎ উৎপাদনটা কম হয় তখন। তাহলে হোয়েন, এখানে হোয়েন হতে পারে। লেস ড্যাশ দ্য ডিমান্ড, চাহিদার তুলনায় কম। তাহলে তুলনা করার ক্ষেত্রে কি বসে? দেন বসে না? তাহলে দেন, এখানে দেন দ্য ডিমান্ড। কঠিন কেন মনে করো কানেক্টরসকে ভাইয়া? অর্থটা বুঝলে তোমার একদমই সহজ। আমি কিন্তু এটা তোমাদেরকে এই প্রথম প্র্যাকটিস করাচ্ছি, আমি এটা দেখিও নাই, এটা যা আছে ভাইয়া দেখিও না একদমই। সো আমি প্র্যাকটিস করতে 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 ভাইয়া একদমই মুখস্থ হয়ে মানে হয়ে বোঝা যায় যে কি বসতেছে এখানে, পড়াতে পড়াতে প্র্যাকটিস করতে করতে। সো তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, তোমার টিচার হওয়ার প্রয়োজন নাই, প্র্যাকটিস করলেই তোমার এটা সম্ভব সলভ করা। তাহলে এখানে দেন কম্পেয়ার করছে বিধে এখানে কি আমরা এখানে দেন লিখলাম। ওকে, দেখেন আনসার দেওয়া আছে এখানে অ্যাজ, সিন্স, বিকজও দিল, এখানে হোয়েন দিল, দেন দিল, ডান। এরপরে কি বলেছে দেখো যে সরি ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট। সো প্রথমত বলেছে কারণগুলো কি বলছে। প্রথম কারণটা ছিল হচ্ছে যদি উৎপাদন কম হয় তখন বিদ্যুৎ আমাদের লোডশেডিং দেখা যায়। আরও কিছু কারণ আছে, উৎপাদন কম হয় একটা কারণ, এটার উপরে আরও কারণ আছে। আরও কারণগুলো কি? ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন, তোমার হচ্ছে অপরিকল্পিত তুমি যদি বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করো দাও, তাও কিন্তু লোডশেডিং হয়। তাহলে প্রথমত হচ্ছে চাহিদার তুলনায় কম উৎপাদন, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে অপরিকল্পিত ডিস্ট্রিবিউশন, এটাও কি একটা কারণ, এটাও কি আমাদের আরও একটা কারণ। তাহলে দুইটা কারণ মানে একের অধিক কারণকে বুঝেছে না, অধিকন্তু একের অধিক। একের অধিক যদি বুঝাই তখন সেখানে আমরা কি ইউজ করতে পারি? মোর ওভার ইউজ করতে পারি না? মোর ওভার, যেমন সে পরীক্ষাতে ফেল করছে, আবার সে কি তোমার হচ্ছে হাতও ভেঙে ফেলছে। পরীক্ষাতে ফেল করছে কথার কথা, সাপোজ সে তোমার পরীক্ষাতে খারাপ রেজাল্ট করছে, হ্যাঁ, এটা একটা খারাপ কাজ। আবার সে আমার সাথে খারাপ বিহেভও করতেছে, এটা একটা খারাপ কাজ। তাহলে ও মোর ওভার সে আমার সাথে খারাপ বিহেভ করেছে, হি মিসবিহেভড উইথ মি, খারাপ বিহেভ করেছে। তার মানে যে মিসবিহেভড করেছে এটা কি তার একটা অধিকন্তু। রেজাল্ট খারাপ করা একটা কাজ, মিসবিহেভ আর একটা কাজ। তো যখন আমরা এক্সট্রা করে বাড়তি কোনো জিনিস করি তখন সেখানে মোর ওভার লিখি না। বাকি লিখতে পারি তোমার হচ্ছে বিসাইড লিখতে পারি না ভাইয়া? বিসাইডস, তাছাড়া বিসাইডস লিখতে পারি না। আচ্ছা, বা অ্যাডিশনাল লিখতে পারি না ভাই? অ্যাডিশনালি, এটাও কি এক্সট্রা করে কোনো জিনিসকে বোঝায় অ্যাডিশনালি। সো আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলিগাল কানেকশন, আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইলিগাল কানেকশন, এখানেও কি আবার যুক্ত করতেছে অ্যান্ড ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর রেসপন্সিবল ফর ইট। এখানেও কি তোমার অনেকগুলো কারণকে বুঝাইছে। প্রথমত হচ্ছে মানে চাহিদার তুলনায় কম উৎপাদন, এরপর তোমার হচ্ছে অপরিকল্পিত ডিস্ট্রিবিউশন, এবং তারপর হচ্ছে ইলিগাল কানেকশন থাকলেও কি বিদ্যুতের লোডশেডিং দেখা যায়। সো এখানে অ্যান্ড যুক্ত করার ক্ষেত্রে, কোনো জিনিস যুক্ত করার ক্ষেত্রে বাড়তি বুঝাইতে আমরা এই কানেক্টরস অ্যান্ড, বিসাইড, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু এগুলো লিখতে পারি। সো দেখো এখানে আনসার কি আছে, আই ডোন্ট নো। মোর ওভার, ইয়েস, বিসাইডস, ইনফ্যাক্ট, ও অ্যাকচুয়ালি ওখানে বলছে অ্যাকচুয়ালি বলতে পারো তুমি, ইনফ্যাক্ট বলতে পারো, অ্যান্ড বলতে পারো, যেটাই বলো না কেন তোমার আনসার সঠিকই হচ্ছে কিন্তু এখানে। ওকে, সো দুইটা বোর্ড আমরা এখানে কমপ্লিট করলাম। আমরা পরবর্তীতে আরও কিছু ক্লাস আমরা দিব ভাইয়া। সো আমরা প্রত্যেকটা টপিকে দুটো করে বোর্ড আঁকাবো, দুইটা করে বোর্ড আমরা সেখান থেকে কমপ্লিট করব, অনেকগুলো দুটো করে বোর্ড, ঠিক আছে। সো আমরা আজকে 2টা বা 3টা বা যদি সম্ভব হয় আরও একটু বেশি ক্লাস দিব আমরা, বাট দুটো করে প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় তোমার জন্য সহজ হবে প্র্যাকটিস করতে। প্রতিদিন 2টা করে তুমি টার্গেট রাখো, আজ থেকে 60 দিন, 2 মাস
প্রতিদিন যদি আমাদের ক্লাস আসে 2 মাসে, তাহলে চিন্তা করো তো ভাইয়া, আমাদের 2 মাসের প্রতিদিন 2টা করে হলে 120টা বোর্ড। এতগুলো বোর্ড দরকার নাই, 50টা বোর্ড করো, এনাফ এনাফ। সো ঢাকা বোর্ড সলভ করলাম, ময়মনসিংহ বোর্ড সলভ করলাম 2025 সালের। সো আজকে আমরা দেখবো হচ্ছে রাজশাহী বোর্ড 2025 এবং পরবর্তীতে আরও একটা বোর্ড আমরা দেখবো। রাজশাহী বোর্ড 2025 সালটা একটু খেয়াল করে দেখি কি বলেছে। কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। সো এটাকে সলভ করতে বলেছে সুইটেবল কানেক্টরস ব্যবহার করে। সো পুরো লেসনটা, পুরো প্যাসেজটা আমরা একবার পড়বো, পড়ার পরে সেকেন্ডে গিয়ে আমরা হচ্ছে এটাকে প্র্যাকটিস করে সলভ করবো। সো কি বলেছে দেখো, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ড্যাশ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট। বলছে যে কেউই, নান ক্যান ডিনাই, কেউই কি ডিনাই করতে পারে না। ডিনাই মানে কি? ডিনাই বলতে বোঝায় তোমার হচ্ছে অবজ্ঞা করা, ডিনাই বলতে বোঝায় তোমার হচ্ছে এড়িয়ে যাওয়া। সো কেউই কি গাছ, ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণের যে গুরুত্ব, বৃক্ষরোপণের গুরুত্ব কেউই কি কখনোই এড়িয়ে যেতে পারে না। ড্যাশ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, এবং কারণ কি? কারণ আমাদের লাইফ এইটার উপর ডিপেন্ড করে, মানে বৃক্ষরোপণের উপর ডিপেন্ড করে, বৃক্ষের উপরে আমাদের জীবনটা নির্ভর করে, আমাদের বেঁচে থাকাটা কি নির্ভর করে। আচ্ছা, ড্যাশ দেখো কি বলেছে, নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ড্যাশ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট। এখানে দেখো তো ভাইয়া, আমাদের ইম্পর্টেন্স অফ ট্রি, গাছ লাগানোর গুরুত্ব ডিনাই করতে পারবো না। কেন পারবো না? এটা রিজন চলে আসতেছে না ভাইয়া? এটা রিজন কিন্তু আলটিমেটলি চলে আসতেছে, আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, আমাদের জীবন এটার উপর নির্ভর করে। এই জন্যে আমরা গাছ বা বৃক্ষরোপণটাকে ডিনাই করতে পারবো না, এড়িয়ে যেতে পারবো না। আচ্ছা, ড্যাশ ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং আওয়ার ট্রিজ রেকলেসলি। আচ্ছা, কাটিং দুইবার চলে আসছে এখানে। সো উই আর কাটিং আওয়ার ট্রিজ হবে এখানে। উই আর কাটিং ট্রিজ, বা আওয়ার না লিখলেও সমস্যা নেই। উই আর কাটিং ট্রিজ রেকলেসলি বলতে বোঝায় নির্বিচারে। আমরা নির্বিচারে গাছগুলো কাটি, কোনো বাজ বিচার করি না, চিন্তা ভাবনা না করেই কি গাছগুলো কাটি। সো দেখো, গাছগুলো কি, গাছ যেহেতু আমাদের জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের উচিত ছিল কি, গাছগুলো কখনোই কি করা যাবে না, কখনোই কাটা যাবে না। গাছগুলো কখনোই কি করা যাবে না, কখনোই কাটা যাবে না। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে এই গাছগুলোকে আরো বেশি কেটে ফেলি। তাহলে কি বিপরীতার্থ অর্থ ইন্ডিকেট করছে না এখানে? গাছ কাটার দরকার ছিল না, কিন্তু আমরা গাছগুলো কাটছি। ঠিক আছে, সো বিপরীত একটা জিনিস কিন্তু এখানে ইন্ডিকেট করছে। তাহলে ড্যাশ ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ আনরেকলেসলি। ওকে, এরপরে বলেছে দেখো, ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড, সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড। বলছে যে ড্যাশ, আমাদের বলছে যদি আমাদের ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড, যদি গাছ না লাগাই, যদি গাছ রোপণ না করি, তাহলে সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের জমি, আমাদের যে দেশ, এটা মরুভূমিতে পরিণত হবে। সো আমাদের প্রতিনিয়ত গাছগুলো কি করতে হবে, লাগাতে হবে, ঠিকঠাক মতো করে লাগাতে হবে। এরপরে কি বলেছে দেখো, ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন। অ্যাডভার্স বলতে কি বোঝায়? অ্যাডভার্স বলতে বোঝায় তোমার হচ্ছে খারাপ অবস্থা। অ্যাডভার্স বলতে বোঝায় শোচনীয় বা খারাপ অবস্থাকে বেসিক্যালি বলা হচ্ছে আমাদের অ্যাডভার্স। তাহলে বলছে দেখো, ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, খারাপ একটা অবস্থা হবে যদি আমরা গাছগুলোকে বেশি বেশি কাটি বা গাছ না লাগাই। এরপর কি বলেছে দেখো, পরবর্তী পার্টে আমরা যাই। ওকে, ড্যাশ উই শুড বি অ্যাওয়্যার অফ ট্রি প্ল্যান্টেশন। সো বলেছে যে যেহেতু গাছ না লাগালে অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হয়, অনেক বেশি ঝামেলা ফেস করতে হয়, তাহলে অবশ্যই কি করা উচিত, আমাদের গাছগুলোকে লাগানো উচিত। অবশ্যই গাছগুলোকে আমাদের লাগানো উচিত, এমনটা কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে ড্যাশ উই শুড বি অ্যাওয়্যার বলতে বোঝায় সচেতন হওয়া। তাহলে আমাদের গাছ লাগানোর প্রতি, বৃক্ষরোপণের প্রতি কি করতে হবে, সচেতন হতে হবে। অলরাইট, তাহলে আমরা সলভ করি, আমরা এবার সলভের দিকে যাই, চলো। দেখো, সো নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, কেউ কি গাছ লাগানোর গুরুত্ব অবহেলা করতে পারে না। কেন পারে না? কারণ আমাদের জীবন এটার উপর নির্ভর করে। তাহলে কারণ আসতেছে না, একটা রিজন ইন্ডিকেট করছে। তাহলে এই যে অ্যাজ অথবা সিন্স, দুইটার অর্থই কি, কারণ বুঝায়। দুইটার অর্থ কি বুঝায়, কারণ বুঝায়। তাহলে অ্যাজ অথবা সিন্স আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট, বিকজ অফ, এখানে তুমি দেখো বিকজও লেখা যায়, বিকজ বা বিকজ অফও কিন্তু এখানে আমি চাইলে লিখতে পারি। বিকজ বা বিকজ অফ, কারণ কি ইন্ডিকেট করছে, সো বিকজ অফও কি চাইলে আমরা লিখতে পারি। তাহলে ট্রি প্ল্যান্টেশন অ্যাজ বা সিন্স অথবা বিকজ অফ আওয়ার লাইভস ডিপেন্ড অন ইট।
ড্যাশ ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, তাহলে কি বিপরীত অর্থ ইন্ডিকেট করছে যে আমাদের গাছ লাগানো উচিত, সেটা না করে আমরা গাছ কাটছি, তাহলে নষ্ট করছি উল্টাটা ইন্ডিকেট করছে। তাহলে এখানে কি লিখতে পারো তুমি, বাট লিখতে পারো, বাট ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি আমরা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড। দেখো এখানে অ্যাজ সিন্স বিকজ অফ বা বাট এগুলো কিন্তু আমাদের অর্থ বুঝে কিন্তু ব্যবহার করেছি, সম্পূর্ণ অর্থ বুঝে কিন্তু ব্যবহার করেছি। খেয়াল করে দেখো এখানে যে বাট, অ্যাজ, বিকজ লেখা যায়, বিকজ অফ লেখা যায়, বা সিন্স কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। আবার দেখো বাট বা হাউএভার, ইয়েস হাউএভারও কি বিপরীত অর্থকে ইন্ডিকেট করে, হাউএভার কি করে আমাদের বিপরীত অর্থকে ইন্ডিকেট করে। ওকে, আবার দেখো ইয়েট, ইয়েট মানেও কি তথাপি বা যদিও, বিপরীত অর্থকে কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে বাট আমি লিখে দিই হাউএভার, হাউএভার মানেও কি বিপরীত অর্থকে বোঝায়, হাউএভার। ঠিক আছে, ইয়েট, ইয়েটও কি আমাদের হচ্ছে বিপরীত অর্থকে বোঝায়। সো ইয়েট ইট ইজ আনফর্চুনেট দ্যাট আওয়ার উই আর কাটিং ট্রিজ রেকলেসলি, বাট হাউএভার সব কিছু আমাদের এখানে কারেক্ট হচ্ছে। এরপরে দেখো কি বলেছে, ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড। তাহলে ড্যাশ ট্রিজ আর প্ল্যান্টেড, আমরা যদি গাছ না লাগাই, দেখো সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, ডিজার্টেড বলতে বোঝায় মরুভূমিতে পরিণত হওয়া, মরুভূমিতে পরিণত হওয়াকে বলেছে এখানে ডিজার্টেড। তাহলে যদি আমরা গাছ না লাগাই তাহলে তো কি ডিজার্টেড, মরুভূমিতে পরিণত হবে। আর যদি গাছ লাগাই, যদি গাছ লাগাই তাহলে কি মরুভূমিতে পরিণত হবে, হবে না। তাহলে যদি নাকি যদি না, যদি না লাগাই নাকি যদি লাগাই, কোনটা, যদি না লাগাই তাহলে তোমার হচ্ছে ডিজার্টেড পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। সো অনেকে এখানে মনে করতে পারে যে ইফ লিখবে, অনেকে মনে করতে পারে এখানে ইফ দিবে, ইফ ট্রিজ আর প্ল্যান্টেড, যদি গাছ লাগানো হয়, সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। তাহলে এখানে ইফ দিলে কি অর্থ মিলে, অর্থ কিন্তু মিলে না। তার মানে এখানে ইফ না দিয়ে, ইফ না দিয়ে আমাদের দেওয়া উচিত কি, এখানে ইফ না দিয়ে আমাদের দেওয়া উচিত হচ্ছে তোমার আনলেস, কি দেওয়া উচিত, আনলেস, আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড, যদি না গাছ লাগাই তাহলে সুন আওয়ার ল্যান্ড উইল বি ডিজার্টেড, আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, তাহলে কি আমাদের মরুভূমিতে পরিণত হবে, এটা একটা জিনিস। আরও একটা জিনিস কি হবে গাছ না লাগালে, যে আমাদের দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, একটা ক্ষতিকর শোচনীয় অবস্থা তৈরি হবে, একটা শোচনীয় অবস্থা তৈরি হবে। তাহলে কি এখানে অ্যান্ড যুক্ত করছে না ভাই একটা জিনিসকে, তাহলে অ্যান্ড লিখতে পারি না আমরা এখানে, অ্যান্ড দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, যুক্ত করতেছে খারাপ অবস্থা, গাছ না লাগালে মরুভূমিতে পরিণত হবে, এটা একটা খারাপ অবস্থা, এবং হচ্ছে অ্যাডভার্স সিচুয়েশন তৈরি হবে, এইটাও কি আরও একটা খারাপ অবস্থা। তাহলে দুইটা খারাপ অবস্থাকে যুক্ত করছে, যুক্ত করার কারণে এখানে আমাদের অ্যান্ড ইউজ করতে পারছি। এরপরে এর পরবর্তী পার্ট দেখো ভাইয়া, ড্যাশ উই শুড বি অ্যাওয়্যার অফ দ্য ট্রি প্ল্যান্টেশন। তাহলে যেহেতু এত খারাপ জিনিস হচ্ছে, এত ঝামেলা আমরা ফেস করব গাছ না থাকলে, তাহলে কি করতে হবে, গাছ লাগাতে হবে। উই শুড বি অ্যাওয়্যার অফ ট্রি প্ল্যান্টেশন, গাছ বৃক্ষরোপণের প্রতি কি করতে হবে, সচেতন হতে হবে। তাহলে কি সো লিখতে পারো না তুমি এখানে, সো বা কি তুমি হচ্ছে দেয়ারফোর লিখতে পারো না, সো বা কি দেয়ারফোর লিখতে পারো না, তাই সো বা দেয়ারফোর লিখলে কিন্তু আনসারটা এখানে হয়ে যায়। দেখো সো বা দেয়ারফোর, বা দ্যাট ইজ হোয়াই লিখতে পারো তুমি এখানে, দেখো দ্যাট ইজ হোয়াই কিন্তু এখানে লিখতে পারো, বা তুমি এখানে চাইলে ফর দ্যাট রিজনও লিখতে পারো, সরি টিটা বড় হাতের হবে যেহেতু বাক্যের শুরুতে আছে। ওকে, ফর দ্যাট রিজনও কি আমরা এখানে উল্লেখ করতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের রাজশাহী বোর্ড 2025 সালের কানেক্টরসের বোর্ড কোয়েশ্চেন সলিউশন। ঠিক আছে, ওকে, পরবর্তী পার্টে আমরা যাই। আমরা হচ্ছে পরবর্তীতে দিনাজপুর বোর্ড 2025 সালটা এখন দেখব। সেমভাবে আমরা পুরো প্যাসেজটা পড়বো, প্যাসেজ পড়ার পরে আমরা হচ্ছে পরবর্তী পার্টে সলভ করতে যাব। ওকে, কি বলেছে দেখো, complete the passage using suitable connectors. So we should always keep in mind dash all kinds of physical exercise are not suitable for all different, মানে all different বলতে বুঝাইছে বিভিন্ন রকমের মানুষ। all different বলতে কি বোঝায়, বিভিন্ন রকমের মানুষকে বুঝাইছে এখানে। all different means বিভিন্ন রকমের মানুষকে বোঝানো হয়েছে। সো বলেছে যে বিভিন্ন রকমের মানুষের জন্য বিভিন্ন রকমের এক্সারসাইজ প্রয়োজন। আমার জন্য যেরকম এক্সারসাইজ সুইটেবল হবে, একজন বাচ্চার জন্য কিন্তু সেরকম এক্সারসাইজ সুইটেবল হবে না, বা একটা বয়স্ক ব্যক্তির জন্য কিন্তু সেরকম এক্সারসাইজ সুইটেবল হবে না, বা যারা জিম করে তাদের যেরকম ব্যায়াম করে সেটা কি আমার পক্ষে এই মুহূর্তে করা পসিবল, মেবি নট।
হয়তোবা সম্ভব, হয়তোবা সম্ভব না। তাহলে এই যে এক একজন ব্যক্তির জন্য এক এক রকমের ব্যায়ামটা করা উচিত। সুইটেবল যার জন্য যেই ব্যায়ামটা সুইটেবল তার জন্য সেই ব্যায়ামটা করা উচিত। সবাই যদি সব ধরনের ব্যায়াম করতে যায় তখন সে কিন্তু বিপদে পড়ে যাবে। সেই জন্য বলেছে যে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমাদের সবসময় মনে রাখতে হবে যে কি মনে রাখতে হবে, অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সব ধরনের শারীরিক ব্যায়াম আর নট সুইটেবল ফর অল ডিফারেন্ট, সবার জন্য সেটা সুইটেবল নয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে মাথায় রাখতে হবে যে একটা যে চলে আসতেছে কিন্তু এনিওয়ে। আবার দেখো পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস, ক্যাপাবিলিটিস বলতে বোঝায় সক্ষমতা, ক্যাপাবিলিটিস বলতে বোঝায় সক্ষমতা। সো এক একজন মানুষের এক এক ধরনের কি আছে, সক্ষমতা আছে, এক একজন মানুষের এক এক ধরনের সক্ষমতা আছে। তাহলে পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাবিলিটিস। এরপরে দেখো ড্যাশ হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং, ড্যাশ হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং ড্যাশ জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল। তো বলছে যেমন ইয়াং পিপল যারা আছে, আমাদের মতো যারা যারা যুবক, ইয়াং পিপলদের জন্য তোমার হচ্ছে কি হার্ডার এক্সারসাইজ, রেসলিং করতে পারে সে সমস্যা নাই, সে তোমার হচ্ছে ভারী জিনিস উত্তোলন করতে পারে, জিম করতে পারে, নানান শারীরিক কঠিন কঠিন ব্যায়ামগুলো তার জন্য সুইটেবল, সমস্যা নাই। ওকে, জিমন্যাস্টিক, রেসলিং, জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপল। সো জিমন্যাস্টিক্স কার জন্য সুইটেবল, ইয়াং পিপলের জন্য। রেসলিং কার জন্য সুইটেবল, ইয়াং পিপলের জন্য, তোমাদের মতো মানুষের জন্য এটা সুইটেবল। ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, কেন এটা প্রয়োজন, কারণ তাদের এনার্জি আছে, তাদের শক্তি আছে। সো কেন প্রয়োজন, কারণ তাদের শক্তি আছে। তাহলে কারণটাকে ইন্ডিকেট করছে কিন্তু এখানে, অর্থ কিন্তু বুঝো। সো ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম, কারণ তাদের শক্তি সামর্থ্য আছে তোমার কি করার জন্য, শক্তি মানে ব্যায়াম করার জন্য। তাহলে কারণ বুঝলে কি হয়, কারণ বুঝলে আমাদের বিকজ লিখতে পারি আমরা, ঠিক আছে, বা অ্যাজ লিখতে পারি কারণ বুঝালে, সিন্স লিখতে পারি কারণ বুঝালে। আচ্ছা, এর পরবর্তী পার্টে দেখো, এখানে দেখো উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক দ্য মাইল্ডার এক্সারসাইজ। মাইল্ডার বলতে বোঝায় কি, হালকা, সহজ। মাইল্ডার বলতে বোঝায় তোমার হচ্ছে সহজ বা হালকা ব্যায়ামকে ইন্ডিকেট করা হয়েছে, সহজ বা হালকা ব্যায়াম। সো বলেছে উইকার অ্যান্ড ওল্ড পিপল, বয়স্ক ব্যক্তিদের প্রয়োজন তোমার হচ্ছে কি হালকা বা সহজ ব্যায়াম প্রয়োজন। এক্সারসাইজেস ড্যাশ ইনক্লুড ওয়াকিং, জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যেমন কি মানে হাঁটতে হবে, সকালবেলা হাঁটলে তাদের জন্য এনাফ, জগিংটা হালকা দৌড়াবে, আস্তে আস্তে দৌড়াবে, তাদের জন্য সেটাই এনাফ। বা তোমার ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজগুলো করি আমরা, হাত নাড়ানো, হাত করা, হাত ব্যায়াম করা, বা যে মানে ফ্রি হ্যান্ড বলতে কোনো জিনিস নিয়ে ব্যায়াম যেটা হয় না সেটা বলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো কি তাদের জন্য সুইটেবল হতে পারে। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে আনসারটা দেখো ভাইয়া, পরবর্তী আমরা উত্তরে যাই। কি বলেছে দেখো, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমাদের সবসময় মনে রাখতে হবে। সো মনে রাখতে হবে যে, কিন্তু মনে রাখতে হবে যে, সো যে অর্থে কিন্তু সবসময় কি বসে, দ্যাট বসে, এটা আমরা জানি। সো মনে রাখা অর্থে সবসময় কি বসে, আমাদের দ্যাট বসে। তাহলে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখতে হবে যে কি, যে ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল কাইন্ড অফ পিপল। দেখো এখানে আনসার কিন্তু হচ্ছে আমাদের দ্যাট আছে। এর পরবর্তী দেখো ড্যাশ হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং। তাহলে এখানে কি দেখো হার্ডার এক্সারসাইজ, এখানে তোমার উদাহরণ দিচ্ছে না, ওয়ান টাইপ অফ কি দিচ্ছে তোমার হচ্ছে উদাহরণ দিচ্ছে। তাহলে উদাহরণ দিলে সেখানে আমরা কি লিখতে পারি, ফর এক্সাম্পল লিখতে পারি। কিন্তু যখনই কোথাও উদাহরণ দিবে সেখানে আমরা হচ্ছে ফর এক্সাম্পল লিখতে পারি, বা তোমার হচ্ছে ফর ইনস্ট্যান্স আমরা লিখতে পারি, ফর ইনস্ট্যান্সকে আমরা হচ্ছে লিখতে পারি, ঠিক আছে কিনা। সো ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স আমরা হচ্ছে লিখতে পারি, বা নেমলিও লেখা যায়, ঠিক আছে, নেমলিও লেখা যায়। উদাহরণস্বরূপ যে উদাহরণের নাম দিচ্ছে নেমলিও কি এখানে চাইলে আমরা উল্লেখ করতে পারি, ঠিক আছে, আমরা উদাহরণ হিসেবে নেমলিও উল্লেখ করতে পারি। তাহলে বলছে দেখো হার্ডার এক্সারসাইজ লাইক রেসলিং ড্যাশ জিমন্যাস্টিক, যে রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক। তাহলে এখানে অ্যান্ড যুক্ত করছে না ভাইয়া, রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক যুক্ত করার অর্থে কি বসতে পারে, অ্যান্ড বসতে পারে। যুক্ত করার অর্থে তোমার হচ্ছে বিসাইড, অলসো বসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বসতে পারে, ঠিক আছে কিনা। আমি এখানে সিম্পলি অ্যান্ড লিখতে পারি আমরা, অ্যান্ড জিমন্যাস্টিক, রেসলিং অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা অ্যাজ ওয়েল অ্যাজও কি আমরা এখানে চাইলে উল্লেখ করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজও কি চাইলে আমরা এখানে উল্লেখ করতে পারবো। সো আর সুইটেবল ফর ইয়াং পিপল। সো রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল। অ্যান্ডটা এখানে লিখো, হ্যাঁ, অ্যান্ডটা বেশি ভালো যায়, এটা না লিখলেও সমস্যা নাই। এনিওয়ে, তাহলে ইয়াং পিপল ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম। এখন দেখো এটা তারা করতে পারে, তারা রেসলিং করতে পারে, তারা জিমন্যাস্টিকে যেতে পারে। কেন পারে, কারণ তাদের শক্তি আছে,
তাহলে কারণ কি হতে পারে এখানে, অ্যাজ, ইয়াং পিপল অ্যাজ লিখতে পারি না, অ্যাজ কারণ বুঝলে অ্যাজ লিখা যায়, সিন্স লিখা যায়, আবার কি চাইলে বিকজ লিখা যায় না, চাইলে কিন্তু বিকজও কি লিখা যেতে পারে। কারণ বুঝলেই এগুলো আমরা ইউজ করব, যুক্ত করলেই অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো, বিসাইডস, মোরওভার, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু, এগুলো লিখতে হবে। আর এক্সাম্পল বলো তো বললামই, এক্সাম্পল বললে কি কি লিখা যেতে পারে। সো এক্সাম্পলগুলো দেখো কি বলছে এখানে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, দেয়ারফর, সো, অ্যাজ সাচ বা সাচ অ্যাজ, দেন অ্যান্ড দেখো অ্যাজ, সিন্স, বিকজ, ফর, এগুলো কি কারণ বা জন্য বুঝলে আমরা এগুলো লিখতে পারি। তো লাস্টে কি বলছে দেখো, লাস্টে কি বলছে দেখো এখানে, উইকার অ্যান্ড ওল্ড পিপল শুড টেক মাইল্ডার এক্সারসাইজ ড্যাশ। দেখো উইকার অ্যান্ড ওল্ড পিপল, যারা দুর্বল, যারা বয়স্ক, তাদের কি ধরনের ব্যায়াম হলেই হয়, মাইল্ডার মানে হালকা ব্যায়াম হলে তাদের জন্য এনাফ, প্রিটি মাচ এনাফ। এক্সারসাইজ ড্যাশ ইনক্লুড ওয়াকিং। দেখো ভাই কি বলছে এখানে, এই যে মাইল্ডার এক্সারসাইজ, মাইল্ডার এক্সারসাইজ বলতে তোমার হালকা ব্যায়ামকে বুঝাইছে। তার হালকা ব্যায়ামগুলো কোনগুলো, যেগুলো তোমার হচ্ছে ওয়াকিং, জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলোকে তোমার কি করে ইনক্লুড করে, ধারণ করে। তাহলে যেগুলো বা যে অর্থ তোমার হচ্ছে, এখানে কি লিখতে পারো তুমি, দ্যাট লিখতে পারো, দ্যাট ইনক্লুড, বা তোমার হচ্ছে কি বলে হুইচ লিখতে পারো তুমি, এখানে হুইচ লিখতে পারো, দ্যাট বা হুইচ যে কোনো একটা লিখতে পারো, যেটা ইনক্লুড করে। বলছে মাইল্ডার সহজ ব্যায়াম করা উচিত, যে সহজ ব্যায়ামগুলো কি কি ইনক্লুড করতে পারে, তোমার ওয়াকিং ইনক্লুড করতে পারে, জগিং ইনক্লুড করতে পারে, আবার তোমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজও কি তোমার হচ্ছে ইনক্লুড করতে পারে। তাহলে ইনক্লুড করার জন্য যে অর্থ আমরা এখানে হুইচ বা দ্যাট ইউজ করতে পারি, যেহেতু দ্যাটটা আমাদের প্রথমবার ব্যবহৃত হয়েছে, তাহলে আমি এখানে হুইচটাই ব্যবহার করি। দুইটাই সঠিক আনসার, কিন্তু ডাবল ওয়ার্ড ব্যবহার না করাই ভালো। 5টার মধ্যে যদি 2টাই সেম হয় তাহলে তো কেমন দেখা যায় না। তো আমরা একটু সহজটা বেশি মানে লিখবো, হুইচটা লিখবো, মানে দুটাই সহজ বাট হুইচটা লিখবো যেহেতু এটা ইউনিক। এনিওয়ে, তাহলে এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2025 সাল। আমার কাছে মনে হয় তোমরা দুইটাতেই 5 আউট অফ 5 বা 10 আউট অফ 10 টোটাল মিলিয়ে তোমরা পেয়েছো। কে কত পেয়েছো তোমরা একটু কমেন্ট করে জানাও, কারণ ভাই যখন সলভ করো তোমরা নিজেরা কিন্তু মুখোমুখি আগে সলভ করবা, তোমরা পারো নাকি, কতটুকু পারো, এটা নিজের একটু যাচাই করবা আগে, ঠিক আছে? যাচাই করলে তোমাদের জন্য সহজ হবে। আর আমার কমেন্ট করে জানাবা যে কে কতটুকু আগে থেকে পেয়েছো, বা আমার সাথে মিলছে কিনা, উত্তরের সাথে মিলছে কিনা, সে অনুযায়ী কত পেয়েছো কমেন্ট করে জানাতে হবে। আর কাল ক্লাসগুলো কেমন লাগছে, কতটুকু বুঝতে পেরেছি, সেটাও কিন্তু কমেন্ট করতে হবে, সো দ্যাট ভাইয়া বুঝতে পারবো যে না ভাইয়ার ক্লাসগুলো ইফেক্টিভ হচ্ছে তোমাদের জন্য। লাইক দিতে হবে, লাইক করে সাবস্ক্রাইব করতে হবে, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখতে হবে। অবশ্যই আরেকটা বিষয়, ক্লাসটা সবার সাথে শেয়ার করবা। আমরা একসাথে কিন্তু শিখছি, একসাথেই ভালো রেজাল্ট করার চেষ্টা কিন্তু আমরা করছি। তো তোমার বন্ধু বান্ধবী যারা যারা আছে সবার সাথে ক্লাসটা শেয়ার করতে ভুলবা না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।